হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা 11 and 12। আজকে কিন্তু তোমাদের ক্লাস 12 এর আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা দেখতেই পাচ্ছ, অভিব্যক্তি বা বিবর্তন বা ইভলিউশনের যে ফার্স্ট পার্ট আজকে কমপ্লিট হবে। এই চ্যাপ্টারটা যদি তোমরা আগে যারা পুরনো বই দেখে পড়ছো তাদের বলি, তো সেই বইতে তোমরা দেখতে পাবে যে দুটো চ্যাপ্টারে কিন্তু এই চ্যাপ্টারটাকে ভাগ করা আছে। একটা হচ্ছে অভিব্যক্তি ও বিবর্তন, আর একটা হচ্ছে অভিব্যক্তির কৌশল। কিন্তু এবছর নিউ সিলেবাস অনুযায়ী এই দুটোকে কিন্তু একসাথে মার্চ করে দেওয়া হয়েছে, কিছুই কিন্তু বাদ যায়নি, যেমনটা ছিল তেমনটাই আছে, শুধু চ্যাপ্টার দুটোকে মার্চ করা হয়েছে এবং একটাই নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি ইভলিউশন বা অভিব্যক্তি বা বিবর্তন। তো এই চ্যাপ্টারটাকে আমরা দুটো হাফে পড়বো। আজকে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ফার্স্ট হাফ। তো আমরা নেক্সট ভিডিওতে এর সেকেন্ড যে হাফটা মানে অভিব্যক্তির কৌশল সেটা সম্পর্কে পড়বো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক চ্যাপ্টারটা, কারণ বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই চ্যাপ্টারটা। তো ফার্স্টে বলি, তোমরা দেখতেই পাচ্ছ যে অভিব্যক্তির সংজ্ঞা দেওয়া আছে। এই অভিব্যক্তি বা ইভলিউশন মানেটা কি, তাই না? তো এখানে আমি যদি সংজ্ঞাটা পড়ি, যে বলছে কোন সত্তার বিকাশ যখন মন্থর ও পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে ঘটে। মন্থর মানে খুব ধীরে ধীরে ঘটবে, আর পর্যায়ক্রমিক পরিবর্তন স্টেপ বাই স্টেপ পরিবর্তন হচ্ছে। আর কি হচ্ছে, ফলে সত্তা সরল থেকে জটিলতর পর্যায়ে পৌঁছায়। মানে সরল জিনিস থেকে কোনো জটিল জিনিস তৈরি হচ্ছে, তো তখন সেই পরিবর্তনকে আমরা বলবো অভিব্যক্তি। তো এই একটা লাইন দিয়ে কিন্তু অভিব্যক্তি বোঝানো সম্ভব না। তার জন্য আমাদের কি পড়তে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে যে এই ইউনিভার্স বলো, এই পৃথিবী বলো, বা পৃথিবীতে এত প্রাণ রয়েছে, আমরা হিউম্যানস রয়েছি, তো এগুলো কি একদিনে তৈরি হয়ে গেল? কখনোই নয়। এগুলো তৈরি হয়েছে বহু বিলিয়ন বিলিয়ন বছর ধরে, কিন্তু এগুলো তৈরি হয়েছে। আর আজকে আমরা সেটাই পড়বো, একদম বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে, মানে ইউনিভার্স কিভাবে সৃষ্টি হলো, তার মধ্যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, তারপর পৃথিবীতে কিভাবে প্রাণ সৃষ্টি হলো। একদম শুরুতেই কিন্তু হিউম্যান আসেনি, আমরা আসিনি, আমরা এসেছি অনেক পরে। আমাদের আগে অনেক মাইক্রোবস বা ইউনিসেল মানে সেল এসেছে। তো সেগুলো কিভাবে তৈরি হলো, এই স্টেপ বাই স্টেপ ধীর গতিতে যে পর্যায়ক্রমিক পরিবর্তন হয়েছে, আজকে কিন্তু এটাই আমরা পড়বো। তো চলো তাহলে আমরা আগে দেখে নেব কি অরিজিন অফ লাইফ, জীবন কিভাবে সৃষ্টি হলো। তাহলে জীবন সৃষ্টির আগে একটু গল্প বলা যাক যে ইউনিভার্স কিভাবে সৃষ্টি হলো, তাই না? তো চলো আগে আমরা দেখব ইউনিভার্স কিভাবে সৃষ্টি হলো। আচ্ছা, ইউনিভার্স কিভাবে সৃষ্টি হলো। দেখো, পৃথিবীর কথা বাদ দিলাম, আমাদের এই ইউনিভার্সে কি ছিল, বিগ ব্যাং থিওরি বলা হয় এটাকে, যে বিগ ব্যাং বা একটা মহা বিস্ফোরণের ফলে কি তৈরি হয়েছে, ইউনিভার্স বা গ্যালাক্সি তৈরি হয়েছে। তো এই বিগ ব্যাং থিওরিটা কি, এখানে আমি লিখে দিই যে বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, বিগ ব্যাং থিওরি। তো এই যে ব্রহ্মাণ্ডের মধ্যে কি ছিল, অজস্র তারা বলো, বিভিন্ন বস্তু বা পার্টিকেলস যেগুলো রয়েছে, উল্কাপিণ্ড, এই সমস্ত কিছু কিন্তু মিলে একটা বড় কোনো স্ট্রাকচার তৈরি করেছিল। তো এর মধ্যে কি হলো, বিগ ব্যাং বা মহা বিস্ফোরণ হলো। আর মহা বিস্ফোরণের পরে কি হবে, মহা বিস্ফোরণের ফলে সব ছড়িয়ে যাবে। এক্সপ্লোশন হলো, এক্সপ্লোশনের পর এক্সপ্যানশন হবে, মানে সম্প্রসারিত হবে। তো এই সম্প্রসারিত জিনিসগুলো আস্তে আস্তে কি হবে, পরবর্তীকালে ঠান্ডা হবে। তাহলে আমি যদি স্টেপ বাই স্টেপ লিখি, স্টেপ বাই স্টেপ লিখলে কি বলবো, যে বিগ ব্যাং বা মহা বিস্ফোরণের ফলে, এখানে আমি লিখে দিচ্ছি মহা বিস্ফোরণ। মহা বিস্ফোরণের ফলে কি তৈরি হলো, মানে কি হলো, এক্সপ্যানশন হলো। এক্সপ্যানশন, একটা কিছুর মধ্যে ধামাকা হলে সেটা তো সবকিছু ছড়িয়ে যাবে, তাই না? তো কি হলো, সম্প্রসারণ ঘটলো। সম্প্রসারণ ঘটলো। আর সম্প্রসারণ ঘটার পরে কি হলো, ছোট ছোট কণাগুলো আস্তে আস্তে কি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল।
মানে কুলিং হচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই কুলিং পার্টিকেলস থেকে কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস তৈরি হচ্ছে। যে টুকরো টুকরো জিনিসগুলো তৈরি হলো যে ইউনিভার্সের মধ্যে, সেই টুকরো টুকরো জিনিসগুলো ঠান্ডা হওয়ার ফলে সেখান থেকে এই দুটো গ্যাস তৈরি হলো। এই গ্যাসগুলোর গ্যাস ছাড়াও আর কি কি রয়েছে? অনেক পার্টিকেলস রয়েছে। তো এগুলোকে গ্র্যাভিটি কি করছে? নিজের দিকে আকর্ষণ করছে। তো গ্র্যাভিটির ফোর্সের জন্য এরা সব কি হচ্ছে? গ্র্যাভিটি ফোর্সের জন্য এরা সব এক জায়গায় এসে একটা গ্যালাক্সি তৈরি করছে। ঠিক আছে, এরকম বহু গ্যালাক্সি তৈরি হলো। এরকম বহু গ্যালাক্সি কিসের মাধ্যমে তৈরি হলো? বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের ফলে। আর এই যে গ্যালাক্সি, আমরা যদি বলি আমরা কোথায় থাকি, আমাদের পৃথিবীটা কোথায় থাকে? আমাদের পৃথিবী রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশ গঙ্গা ছায়াপথে রয়েছে। তাহলে আমাদের যে গ্যালাক্সি সেটার নাম কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশ গঙ্গা ছায়াপথ। তো এবার গ্যালাক্সি তো বুঝলাম, গ্যালাক্সির মধ্যে কি রয়েছে? প্রচুর গ্যাস রয়েছে, প্রচুর ছোট ছোট পার্টিকলস রয়েছে, প্রচুর কি বলবো, গ্রহের যে বিভিন্ন পার্টিকলস গুলো সবই রয়েছে। তো এই গ্যালাক্সির মধ্যে যে গ্রহ নক্ষত্র বলে যাই রয়েছে কেন, এরা কি করছে? এরা আবার অনেক নেবিউলা ফরমেশন করছে। এক একটা গ্যালাক্সিতে প্রায় 20,000, মানে অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি 20,000 মতন নেবিউলা থাকতে পারে। নেবিউলা মানে অনেক গ্রহপুঞ্জ বা তারাপুঞ্জ সবকিছু নিয়ে একটা বৃহৎ কিছু। তো ওর মধ্যেও তো বিগ ব্যাং হতে পারে। তো ওর মধ্যেও বিগ ব্যাং দ্বারা কি তৈরি হচ্ছে? আবার সোলার সিস্টেম তৈরি হয়েছে। আমি একটার উদাহরণ দিলাম। ধরো গ্যালাক্সির মধ্যে কি রয়েছে? সোলার নেবিউলা রয়েছে। ঠিক আছে, সোলার নেবিউলার মধ্যে যদি বিগ ব্যাং হয় তাহলে সেখানে কি হচ্ছে? সেখান থেকে বিভিন্ন যে প্ল্যানেটস গুলো তৈরি হলো, বিভিন্ন গ্রহ তৈরি হলো, বিভিন্ন নক্ষত্র তৈরি হলো। তো এইগুলোরও কি এক্সপ্যানশন হবে, সম্প্রসারণ হবে। তো সম্প্রসারণ যখন হচ্ছে, কি কি তৈরি হলো এই সোলার নেবিউলার মধ্যে? সূর্য, এছাড়া আমাদের পৃথিবী, আদার্স যে গ্রহগুলো রয়েছে সবই তৈরি হলো। তো এক্সপ্যানশন হওয়ার পর বা সম্প্রসারণ হওয়ার পর কি হলো? প্রত্যেকের একটা টান অনুভব করছে, মানে গ্র্যাভিটি ফোর্স, যেটা মানে সূর্যও কি করছে? বাকি গ্রহগুলোকে নিজের দিকে টেনে রেখেছে, আর বাকি গ্রহগুলো কি দূরে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। এর ফলে এই দুটো টান সমান হওয়ার জন্য, একদম ইকুয়াল হওয়ার জন্য কেউ কিন্তু মানে একটা সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট পথে এই গ্রহগুলো ঘুরতে রয়েছে, যেটাকে আমরা কক্ষপথ বলি। তাহলে সোলার নেবিউলা, এখানে বিগ ব্যাং এর ফলে কি তৈরি হলো? সোলার সিস্টেম বা আমাদের সৌর জগৎ তৈরি হলো। সোলার সিস্টেম বা সৌর জগৎ তৈরি হলো। বোঝা গেল? আর এই সৌর জগতের মধ্যেই আমাদের কি রয়েছে? এই সৌর জগতের মধ্যেই রয়েছে মাঝখানে সান, যার ভর বেশি সেই তো কেন্দ্রে অবস্থান করবে। সূর্যের ভর সব থেকে বেশি, তাই সূর্য কেন্দ্রে অবস্থান করত। আর সাইডে কি হচ্ছে? বিভিন্ন প্ল্যানেটস বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন আলাদা আলাদা কক্ষপথে ঘুরতে রয়েছে। ঠিক আছে, বিভিন্ন আলাদা আলাদা কক্ষপথে ঘুরছে। কারণ ওই যে অপকেন্দ্রিক, আর যাই হোক ফিজিক্সের টার্ম আমার খুব একটা ভালো মাথায় থাকে না, যাই হোক, তো সূর্যের যে টান গ্রহগুলোর প্রতি সেটাও ইকুয়াল হচ্ছে, এবং ওদের এই যে ঘূর্ণনের ফলে যে বাইরে ছিটকে যাওয়ার যে প্রবণতা, সেই দুটো টান সেম হওয়ার জন্য কি হচ্ছে? এই নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে এরা ঘুরে বেড়াচ্ছে। তো এইভাবে তৈরি হলো আমাদের সোলার সিস্টেম। তাহলে বোঝা গেল ইউনিভার্স, গ্যালাক্সি আর সোলার সিস্টেম কিভাবে তৈরি হলো। তো এবার আমরা চলে আসি সোলার সিস্টেমে, মানে আমাদের আর্থ, আমাদের পৃথিবীতে কি রয়েছে। আচ্ছা, আমাদের পৃথিবীতে কি কি হচ্ছে আমরা একটু দেখে নিই। তো একদম শুরুতে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে কত? আচ্ছা, এটাও বলে দিই যে আমাদের ইউনিভার্স সৃষ্টি হয়েছে কবে?
20,000 বিলিয়ন বছর আগে, 20 বিলিয়ন, 20 বিলিয়ন বছর আগে। আর আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে 4.6 বিলিয়ন বছর আগে। তো পৃথিবী যখন সৃষ্টি হলো তখন তো প্রাণ ছিল না। পৃথিবীটা কেমন ছিল? একদম আগ্নেয় গোলা একটা, প্রচুর আগ্নেয়গিরি ভলক্যানো ছিল পৃথিবীর মধ্যে। তাহলে পৃথিবীর মধ্যে যদি এত ভলক্যানো থাকে, এই ধরো আমাদের পৃথিবী, তাহলে পৃথিবীর মধ্যে কি রয়েছে? পৃথিবীর মধ্যে এরকম বিভিন্ন আগ্নেয়গিরি রয়েছে, ধরো আগ্নেয়গিরি। কারণ আমরা জানি একদম ভেতরে কি থাকে, একদম এই যে এই রকম স্তরগুলোতে কি রয়েছে, লাভা, ম্যাগমা, এগুলো কিন্তু সঞ্চিত থাকে। তোমরা যদি এই স্তরগুলো আগে পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। তো এইগুলোর মাধ্যমে কি হয়েছে, এখানে বিভিন্ন কানেকশন রয়েছে, এই স্তরগুলোর সাথে ডিরেক্ট কানেকশন রয়েছে। তো এই আগ্নেয়গিরি থেকে কি হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। এই অগ্নুৎপাতের ফলে এখান থেকে বেশ কিছু গ্যাস নির্গত হচ্ছে। কি হচ্ছে? বেশ কিছু গ্যাস নির্গত হচ্ছে। কি কি গ্যাস নির্গত হচ্ছে এখান থেকে? কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, অ্যামোনিয়া রিলিজ হচ্ছে, তারপরে ওয়াটার ভেপার মানে জল হিসাবে ভেপার রিলিজ হচ্ছে। আর কি হচ্ছে আমি লিখে দিই, ওয়াটার ভেপার রিলিজ হচ্ছে, আর মিথেন রিলিজ হচ্ছে। তো এই গ্যাসগুলো রিলিজ হলো এইভাবে। জ্বলন্ত পৃথিবী, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে এই ধরনের গ্যাসগুলো। তাহলে এই যে গ্যাসগুলো তৈরি হলো, এরা কি করবে, একটা অ্যাটমসফিয়ার তৈরি করবে পৃথিবীর বাইরে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ওয়াটার ভেপার যেটা রয়েছে, আমরা যদি এটাকে বলি, এদিকে তো সান রয়েছে, সূর্য রয়েছে, এদিকে কি রয়েছে, সূর্য রয়েছে। তো সানলাইট পড়ছে ওয়াটার ভেপারে, মানে সূর্যের ইউভি রে, আলট্রাভায়োলেট যে রেটা রয়েছে, এটা যদি ওয়াটারের মধ্যে পড়ে, ওয়াটার মলিকিউলের মধ্যে পড়ে, তাহলে কি হবে, ওয়াটার মলিকিউলটা ভেঙে যাচ্ছে। ওয়াটার মলিকিউল ভেঙে গিয়ে কি তৈরি হবে, হাইড্রোজেন আর অক্সিজেন, তাই না? দেখো, পৃথিবী সৃষ্টির একদম শুরুতে কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসতে পারে যে পৃথিবী সৃষ্টির শুরুতে কি অক্সিজেন মানে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? অক্সিজেন, একদম ফ্রি অক্সিজেন কিন্তু ছিল না। তো ইউভি রে কি করছে, এইটাকে ভেঙে দিচ্ছে। তো হাইড্রোজেন তো হালকা, হাইড্রোজেন কি হচ্ছে, ওপরে উবে যাচ্ছে। আর অক্সিজেন কি করছে, অক্সিজেন কিন্তু একা বসে নেই। অক্সিজেন কি করবে, অক্সিজেন আবার এই যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলোর সাথে এগুলোকে অক্সিডাইজড করবে, এগুলোকে জারিত করবে। ও কিন্তু একা ফ্রিলি থাকছে না। তো এভাবে চলতে চলতে কি হলো, এভাবে চলতে চলতে এই যে হাইড্রোজেন গুলো উপরে উবে যাচ্ছে। তো এ কি করছে অ্যাকচুয়ালি, আমি কোথায় দেখাই, এখানে দেখাই। তো এই হাইড্রোজেন গুলো কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে, মানে ওয়াটার ভেপার যেগুলো, হাইড্রোজেন, ওয়াটার ভেপার, এগুলো সব কি হচ্ছে, ঘনীভূত হবে। অ্যাটমসফিয়ারের বেশ কিছুটা ওপরে কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। ঘনীভূত হয়ে কি তৈরি করবে, মেঘ তৈরি করবে, তাই না? ঘনীভূত হয়ে তৈরি করলো মেঘ। আর মেঘ মানে কন্ডেন্স হতে হতে এই যে মেঘ সৃষ্টি হলো, যখন তোমরা জানো জলচক্র সবাই পড়েছো ছোটবেলায়, তাই না? তো এই মেঘ থেকে পরে কি হবে, লিকুইড ফর্মে ওয়াটার নিচে পড়বে, মানে বৃষ্টি হবে। তাহলে মেঘ থেকে যখন বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ কখনো বৃষ্টি, তো এই বৃষ্টি কোথায় গেল, এই বৃষ্টি চলে এলো আমাদের আর্থে, তাই না? কিন্তু একটা ব্যাপার আছে, এই বৃষ্টি যেখানে পড়ছে মানে আমাদের পৃথিবীতে পড়ছে, তো আমাদের পৃথিবী কিন্তু একদম যে পুরোপুরি সার্কেল বা এর সারফেস এরিয়া যে পুরো সার্কেল তা কিন্তু নয়। এর সারফেস এরিয়াটা কেমন, পৃথিবীর যে সারফেস এরিয়া বিভিন্ন জায়গায় এরকম বড় 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 গর্ত, বিভিন্ন রকম গর্ত ছিল, ঠিক আছে? এরকম বিভিন্ন গর্ত ছিল। বলবেন মানে কি আঁকলেন, এটা পৃথিবী? ও যাই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন গর্ত রয়েছে। আর এই যে জল, এই যে জল এই সব জায়গাগুলো ফিল করছে, ফিল করে করে কি তৈরি করলো, ফিল করে তৈরি করলো সমুদ্র, ঠিক আছে? ফিল করে কি তৈরি করলো, এগুলো বৃষ্টির জল থেকে তৈরি হলো সমুদ্র। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে পৃথিবী এরকম উত্তপ্ত ছিল, সেখান থেকে এই ধরনের গ্যাসগুলো রিলিজ হলো,
সূর্যালোকের ইউভি রে কি করছে, ওয়াটার ভেপারটাকে ভাঙছে, ভেঙে অক্সিজেন তৈরি করছে, অক্সিজেন আবার এদেরকে কি করছে, অক্সিডাইজ করছে। আর এদিকে হাইড্রোজেন, অক্সিজেন এগুলো সব ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করছে, মেঘ থেকে বৃষ্টি এলো, আর বৃষ্টি এসে এই পৃথিবীর যে বড় বড় গর্ত বা অসমান যে জায়গাগুলো সেইগুলোকে ফিল করে তৈরি করে দিল সমুদ্র। এবার এখনো কিন্তু প্রাণ আসেনি, মানে এই ঘটনাগুলো ঘটতে ঘটতেও আরো ধরো 500 বছর কেটে গেছে, ঠিক আছে। তার মানে 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবী তৈরি হয়েছে, তাহলে 4 বিলিয়ন বছর আগে প্রাণ সৃষ্টি হলো। এরপর তৈরি হবে না প্রাণ। আমরা শুনেছিলাম যে প্রাণ কোথায় তৈরি হয়েছে, স্থলভাগে তৈরি হয়নি। প্রাণ কোথায় সৃষ্টি হয়েছে, জলে। মানে এই যে সমুদ্রে জল জমলো, সমুদ্রের মধ্যে এবার বিভিন্ন অজৈব বস্তু মিলিত হবে, করবো আমরা, অজৈব বস্তু মিলিত হয়ে সেল তৈরি করবে, মানে প্রথম প্রাণের উৎপত্তি। তাহলে আমি যদি বলি প্রথম প্রাণের উৎপত্তি হয় কোথায়, জলে, ঠিক আছে, জলে প্রথম প্রাণ সৃষ্টি হয়। এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের পৃথিবীর সৃষ্টি তো বুঝলাম। তাহলে এটা কবে, প্রায় 4 বিলিয়ন বছর আগে। 4 বিলিয়নও লেখা থাকে কোথাও কোথাও, মানে আমি এটাকে অ্যাপ্রক্স লিখে রাখছি, 3.8 বিলিয়নও লেখা থাকে অনেক জায়গায়, যে এই সময় কি হয়েছে, প্রাণের উৎপত্তি ঘটেছে কোথায়, জলে। ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। তো এবার দেখো পৃথিবী সৃষ্টি হয়ে গেল, আমাদের ইউনিভার্স সৃষ্টি হয়ে গেল, পৃথিবী সৃষ্টি হয়ে গেল। এবার আমাদের সৃষ্টি করতে হবে পৃথিবীতে প্রাণ। আর প্রাণ সৃষ্টির জন্য অনেকে অনেক মতবাদ দিয়েছেন, অনেক থিওরি দিয়েছেন। কি থিওরি দিয়েছেন, তো আমাদের বেশ কিছু থিওরি আমরা আগে একটু জেনে নিই। যেমন তোমাদের একদম শুরুতে, 1 মিনিট, আচ্ছা চলো আমি এখানে বেশ কয়েকটা লিখে দিচ্ছি, তোমরা এই টার্ম এগুলো তোমাদের এমসিকিউ কোশ্চেন হিসেবে আসতে পারে। তো বেশ কয়েকটা তত্ত্ব রয়েছে, বিজ্ঞানীরা বেশ কিছু তত্ত্ব দিয়েছেন। যেমন একদম প্রথমে যদি বলি স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব। স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব কে দিয়েছিলেন, বিজ্ঞানী ওয়াল হেনমন্ট। বিজ্ঞানী ওয়াল হেনমন্ট স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্বে তিনি কি বলেছেন, দেখো আরো বেশ কিছু বিজ্ঞানী ছিলেন যারা বলছে যে কোথাও কাদা জল সৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, সেখানে নাকি মশার উৎপত্তি হয়েছে বা মাছির উৎপত্তি হয়েছে। কোথাও খোলা খাবার রাখা রয়েছে, মাংস রাখা রয়েছে, সেখান থেকে নাকি ম্যাগটস তৈরি হয়ে যাচ্ছে, মাছির উৎপত্তি হচ্ছে। তারপরে ছেঁড়া কাপড়ের টুকরো কোথাও রাখা রয়েছে, ইঁদুর চলে আসছে সেখানে। তো এই তারা বলছেন যে এরকম হঠাৎ করে যে কোনো জায়গা থেকে প্রাণ সৃষ্টি হতে পারে, কিন্তু এটা আবার হতে পারে নাকি। তো এইরকম যে থিওরি স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব, এটাকে মেনে নিতে পারেনি বিজ্ঞানী লুই পাস্তুর। আরো একজন আছেন স্প্যালানজানি। তো এরা কি করলো, এই যে স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব এটাকে ভুল প্রমাণ করার জন্য দুটো পরীক্ষা করলেন। যেমন বিজ্ঞানী স্প্যালানজানি কি করলেন, বিজ্ঞানী স্প্যালানজানি তিনি কি করলেন, এই স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্বের বিরোধিতা করলেন এবং দেখালেন তিনি দুটো ফ্লাক্স নিয়েছেন। ধরো এই একটা ফ্লাক্স আর এই আর একটা ফ্লাক্স। তো দুটো ফ্লাক্সেই তিনি এরকম পুষ্টি মাধ্যম দিয়েছেন। কেমন যেন এটা ছোট ছোট হয়ে গেল। আচ্ছা, তো দুটো ফ্লাক্স তিনি নিয়েছেন এবং এই ফ্লাক্সের মধ্যে তিনি কালচার মিডিয়াম বা পুষ্টি মাধ্যম দিয়েছেন যাতে অর্গানিজম গ্রো করতে পারে। কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন, কন্ডিশন এটাই যে একটার মুখ খোলা থাকবে আর একটার মুখ বন্ধ থাকবে, ঠিক আছে। এটার মুখটা আমরা বন্ধ রাখলাম। তাহলে কি দেখা যায়, কিছুদিন পর দেখা গেল যে 7 থেকে 8 দিন এভাবে রেখে দিলেন,
তো এইভাবে রেখে দেওয়ার পর তিনি দেখলেন যে এখানে বেশ কিছু অর্গানিজম গ্রো করেছে, এখানে বেশ কিছু অর্গানিজম গ্রো করেছে, মাইক্রো অর্গানিজম। ঠিক আছে, এখানে মাইক্রো অর্গানিজমের উপস্থিতি, বাংলাতেই লিখলাম, মাইক্রো অর্গানিজমের উৎপত্তি, লিখি মাইক্রো অর্গানিজম উৎপত্তি লাভ করলো। কিন্তু এই মিডিয়ামটাই আমরা কিচ্ছু পেলাম না। কেন পেলাম না? যদি স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব ঠিক হতো, মানে এটা যদি আমরা মেনে নিই, তাহলে তো এখানেও প্রাণ সৃষ্টি হওয়ার দরকার ছিল, কারণ এখানেও আমি সেম পুষ্টি মাধ্যম দিয়েছি, এখানেও সেম পুষ্টি মাধ্যম দিয়েছি। তাহলে কিসের ডিফারেন্স হলো যে এখানে প্রাণ সৃষ্টি হলো কিন্তু এখানে প্রাণ সৃষ্টি হলো না? তার মানে এখানে একটা জিনিস দেখো, এদের মুখটা বন্ধ ছিল, এটাকে এয়ার টাইট করা ছিল। এয়ার টাইট করার জন্য এখানে কি প্রবেশ করতে পারেনি? বায়ু প্রবেশ করতে পারেনি। আর বায়ুতেই কিন্তু বিভিন্ন এমন কিছু উপাদান আছে যেটা প্রাণ সৃষ্টির জন্য দায়ী। তাহলে এখানে বায়ু প্রবেশ করতে পেরেছে, তার মানে স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্ত ভাবে কোনো জীব সৃষ্টি হয় না। এটা স্পেলাঞ্জানি প্রমাণ করলেন। সেম ভাবে বিজ্ঞানী লুই পাস্তুর কি বললেন? লুই পাস্তুর আরেকটা পরীক্ষা করলেন, সোয়ান নেক ফ্লাক্সের যে পরীক্ষাটা তিনি করেছিলেন। সোয়ান নেক মানে তিনি যে ফ্লাক্সটা নিয়েছিলেন সেই ফ্লাক্সটা এরকম ছিল, এর মুখটা অনেকটা এরকম হাঁসের মুখের মতন বাঁকানো ছিল। ঠিক আছে, এটাকে বলা হয় সোয়ান নেক ফ্লাক্স। তো এইরকম ফ্লাক্সে তিনি এরকম পুষ্টি মাধ্যম দিয়েছেন। তো দেখলেন এখানে গ্রো করতে পারে নাকি অর্গানিজম। তো দেখা গেল কি এখানে অর্গানিজম বেশি দূর কিন্তু আসতে পারেনি, জাস্ট এই পর্যন্ত এসে বায়ু তো প্রবেশ করতে পারছে না, এরকম ভাবে বায়ু প্রবেশ করতে পারছে না। তো এখানে কি হচ্ছে, ভেতরে অর্গানিজম তৈরি হলো না। কিন্তু যদি আমরা ফ্লাক্সের মুখটা এরকম রাখি, মানে এটা যদি ভেঙে দিই মুখটা, তাহলে দেখা যাচ্ছে কি এর মধ্যে বিভিন্ন অর্গানিজম তৈরি হচ্ছে, এর মধ্যে মাইক্রো অর্গানিজম তৈরি হচ্ছে। মাইক্রো অর্গানিজম তৈরি হলো। তাহলে লুই পাস্তুর এভাবে প্রমাণ করলেন না, কিছু তো একটা আছে বায়ুর মধ্যে, অ্যাটমসফিয়ারের মধ্যে, যেটা প্রাণ সৃষ্টি করতে সক্ষম। তাহলে এই স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব কিন্তু আমরা মানতে পারলাম না। বোঝা গেল? তাহলে এরপর আর কি কি তত্ত্ব বিজ্ঞানীরা দিয়েছেন একটু দেখে নি। এরপরে আসছি বহির্জাগতিক তত্ত্ব। কেউ এসে বলে দিলেন যে বাইরে থেকে, মানে ভিন গ্রহ থেকে কিছু এই পৃথিবীতে এসছে, প্রাণ এসছে, এখানে কিছুই তৈরি হয়নি, ভিন গ্রহ থেকে অটোমেটিক্যালি চলে এসছে, মানে এলিয়েন, আমরা এলিয়েন সবাই না। এটা বলেছিলেন বিজ্ঞানী রিচার। বিজ্ঞানী রিচার কি বলেছিলেন, আমি এখানে পেজ নিয়ে নিই। তিনি বলেছিলেন কি বহির্জাগতিক তত্ত্ব, তার তত্ত্ব অনুসারে কি ভিন গ্রহ থেকে বা বাইরে থেকে কিছু একটা আসছে। তবে একটা জিনিস ভেবে নাও, বাইরে থেকে যখন কিছু আসবে পৃথিবীতে, পৃথিবীর উপর অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়েছে, বিভিন্ন বায়ুমণ্ডলের স্তর সৃষ্টি হয়েছে, তো সেখান দিয়ে যখন কোনো কণা বা কোনো পার্টিকলস যখন আসছে, একটা ঘর্ষণ অনুভব হচ্ছে। তাহলে সেই ঘর্ষণের জন্য কি হচ্ছে, সেটাতে ঘর্ষণ হলে কি তৈরি হয়, হিট প্রডিউস হবে, তাপ উৎপন্ন হবে, আর সেই তাপের ফলে সেটা পৃথিবীতে আসার আগেই কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে, ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে এই তত্ত্বটাকেও কিন্তু আমরা খুব একটা মেনে নিতে পারছি না। তাহলে মানবো কোনটা? ভুল ভাল পড়িয়ে যাচ্ছেন তখন থেকে, মানবো কোনটা, যেটা মানবো সেটা বলুন, তাই তো, একদম ডিরেক্ট। ঠিক আছে, তাহলে সেটাই বলা যায়। তো এরপর এলেন বিজ্ঞানী ওপারিন অ্যান্ড হ্যালডেন। বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন, ছবিটা দেখিনি, বিজ্ঞানী ওপারিন আর হ্যালডেন দেখতেই পাচ্ছ এখানে। জীবন সৃষ্টি সম্পর্কে ওপারিন ও হ্যালডেনের মতবাদ, ইনি বিজ্ঞানী ওপারিন
ইনি একজন রাশিয়ান সায়েন্টিস্ট, ঠিক আছে, একজন রাশিয়ান বিজ্ঞানী। আর বিজ্ঞানী হ্যালডেন ইনি কিন্তু ব্রিটিশ বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী, ঠিক আছে। আচ্ছা, তো ওপারেন আর হ্যালডেন কি বলেছিলেন দেখো, এনারা কিন্তু কিছু প্রুফ করেনি, কিন্তু একটা থট বা মতবাদ দিয়েছিলেন যেটা কিন্তু পরবর্তীকালে অনেকটাই গ্রহণযোগ্য, মানে আজ পর্যন্ত তো এটাই গ্রহণযোগ্য। তারা কি বলেছিলেন, তারা বলেছিলেন যে বায়ুমণ্ডলে বা অ্যাটমসফিয়ারে এমন অনেক অজৈব বস্তু রয়েছে, সেই অজৈব বস্তুগুলো ধীরে ধীরে কি হচ্ছে, নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করছে, রাসায়নিক বিক্রিয়া করে সরল কম্পাউন্ড বা আমি যদি বলি সরল যৌগ থেকে ধীরে ধীরে জটিল যৌগ তৈরি করছে, আর এই জটিল যৌগগুলোই প্রাণ সৃষ্টি করছে। তো তারা এই থটটাই দিয়েছিলেন। তারপরে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রাসায়নিক বিবর্তন তত্ত্ব বা কেমোসিনথেটিক থিওরি বা রাসায়নিক সংশ্লেষ মতবাদও আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, রাসায়নিক সংশ্লেষ মতবাদ। আচ্ছা, আরো একটা জিনিস যেটা আমি এখানে স্কিপ হয়ে গেছে, আর একটা জিনিস বলা যায় সায়ানোজেন তত্ত্ব, যেটাও খুব ইম্পর্টেন্ট, মিস করে গেছি। সায়ানোজেন তত্ত্ব, সায়ানোজেন তত্ত্বে কি বলা হয়েছিল, এটাও বেশ ইম্পর্টেন্ট। সায়ানোজেন তত্ত্বে তত্ত্ব দিয়েছিলেন বিজ্ঞানী ফ্লুজার, বিজ্ঞানী ফ্লুজার। তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন বায়ুমণ্ডলে দুটো অজৈব বস্তু মানে কার্বন আর নাইট্রোজেন, এই দুটো মিলে সায়ানোজেন নামক একটা প্রোটিন উৎপন্ন করে। তিনি এই দুটোকে মিলিতভাবে বলেছিলেন সায়ানোজেন প্রোটিন। আর এটা থেকেই নাকি জীবের কোষের যে প্রোটোপ্লাজম সেটা তৈরি হয়েছিল, মানে এখান থেকেই সায়ানোজেন প্রোটিন থেকেই নাকি প্রাণের সৃষ্টি হয়েছিল। তো এটা খুব একটা গ্রহণযোগ্য হয়নি পরবর্তীকালে, কারণ বিজ্ঞানী ওপারেন ও হ্যালডেনের যে মতবাদ সেটা আমরা পড়বো যে রাসায়নিক সংশ্লেষ মতবাদ। তাহলে রাসায়নিক সংশ্লেষ মতবাদে কি কি বলেছিলেন দেখো, সেই সময় পৃথিবীতে কি ছিল, সেই সময় পৃথিবীতে কি কি গ্যাস ছিল, কার্বন, হাইড্রোজেন, আমি জাস্ট গ্যাসিয়াস মলিকিউল গুলো বলছি, কার্বন, হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন, ফসফেট, সালফার, ঠিক আছে, অক্সিজেন, ঠিক আছে, এই গ্যাসগুলো ছিল, কিছু বাদ দিলাম না। তাহলে এই যে মলিকিউল গুলো ছিল, এই মলিকিউল গুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করলো। বিক্রিয়া করে কি তৈরি করলো, বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারে, বিক্রিয়া করে জল উৎপন্ন করতে পারে, জল তো অলরেডি ওশান তৈরি হয়ে গেছে। তারপরে অ্যামোনিয়া তৈরি করতে পারে। আচ্ছা, আর কি তৈরি করতে পারে, অক্সিজেন তৈরি করতে পারে। তো অক্সিজেনটা অনেকটা পরে আসবে, এটা এখন না লেখাই বেটার। তো অক্সিজেনটা পরে আসবে। কার্বন ডাই অক্সাইড, আর একটা জিনিস মিথেন আসতে পারে, ঠিক আছে, হাইড্রোজেন তৈরি হতে পারে। তো এর পরবর্তীকালে এখান থেকে কি কি তৈরি হবে, এখান থেকে ধরো কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো মিলে, তোমরা বায়োমলিকিউলস নিশ্চয়ই পড়েছো। বায়োমলিকিউলস ক্লাস 11 এর একটা চ্যাপ্টার, যেখানে তোমরা কি দেখেছিলে যে বিভিন্ন সরল যৌগগুলো থেকে জটিল যৌগ সৃষ্টি হয়। তো সরল যৌগ কোনগুলো, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তাই না, নিউক্লিওটাইড। তো এইগুলো কি দিয়ে তৈরি হয়, দেখো একটা গ্লুকোজ যদি আমি বলি, একটা গ্লুকোজ মলিকিউল, তার মধ্যে কি থাকে, C6H12O6, এটা হচ্ছে তার ফর্মুলা। তার মানে এর মধ্যে কি কি মলিকিউল পেলাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছিল তো ওগুলো এনভায়রনমেন্টে। তাহলে এগুলো জুড়ে তৈরি হতেই পারে গ্লুকোজ। এখান থেকে তৈরি হতেই পারে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা যদি বলি, অ্যামাইনো অ্যাসিডে কি থাকতে হবে, অন্য কালার, অ্যামাইনো অ্যাসিডে কি থাকতে হবে, অ্যামাইনো অ্যাসিডে অ্যামোনিয়া থাকতে হবে, মানে অ্যামিনো গ্রুপ থাকতে হবে, একটা হাইড্রোকার্বন গ্রুপ থাকতে হবে, আর
কার্বক্সিল গ্রুপ থাকতে হবে। তো এই যে মলিকিউল গুলো সবই তো ছিল এখানে, তার মানে এটাও তৈরি হতে পারে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে। আর কি তৈরি হতে পারে? ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারে। ফ্যাটি অ্যাসিডস এগুলো হাইড্রোকার্বন নিয়ে তৈরি। নিউক্লিওটাইড তৈরি হতে পারে, নিউক্লিওটাইডটা একটু পরে তৈরি হলো। নিউক্লিওটাইড তৈরি হতে পারে। তাহলে এই যে সরল যৌগ, এই সরল যৌগগুলো থেকে আবার কি তৈরি হবে? জটিল যৌগ তৈরি হবে। মানে এই যে গ্লুকোজ, একাধিক গ্লুকোজ মলিকিউল পরপর জুড়ে কি তৈরি করবে? পলিস্যাকারাইড তৈরি করবে, তাই না? তার মানে কার্বোহাইড্রেট তৈরি করছে। তাহলে এই সরল যৌগগুলো আবার কি তৈরি করছে? কার্বোহাইড্রেট। অ্যামাইনো অ্যাসিড জুড়ে কি তৈরি হয়? তোমরা জানো প্রোটিন তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো জুড়ে তৈরি হয় লিপিড বা ফ্যাট। নিউক্লিওটাইড এগুলো জুড়ে তৈরি হবে ডিএনএ, আরএনএ। দেখো যেগুলো তৈরি হলো, যে জটিল কম্পাউন্ড গুলো তৈরি হলো বা জটিল যৌগ তৈরি হলো, এগুলো কিন্তু একটা সেল বা কোষ তৈরির জন্য যথেষ্ট, তাই না? তো এই যে জিনিসগুলো তৈরি হলো, এই যে মৌলগুলো ছিল, মৌলগুলো থেকে বেশ কিছু কম্পাউন্ড তৈরি হলো, সেখান থেকে সরল যৌগ তৈরি হলো, সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি হলো। তো এই যৌগগুলো ছিল কোথায়? এগুলো ছিল অ্যাটমসফিয়ারে। এগুলো জলের মধ্যে আস্তে আস্তে আসতে শুরু করে দিল সমুদ্রের জলে। তো সমুদ্রের জলে বিজ্ঞানী হ্যালডেন কিন্তু একটা ছোট্ট একটা থিওরি দিয়েছে, সেটা হচ্ছে হট ডাইলিউট স্যুপ। এখানে লিখি, সেটা মনে হয় লেখা আছে না, আচ্ছা আমি লিখে দিচ্ছি, হট ডাইলিউট স্যুপ। যেটাকে প্রিবায়োটিক স্যুপও বলা হয়ে থাকে। প্রিবায়োটিক স্যুপ। এটার মানে কি? এটা এই থিওরিটা দিয়েছিলেন বিজ্ঞানী হ্যালডেন। দিয়েছেন। তিনি কি বলেছেন? এই যে যৌগগুলো ছিল, মিথেন, কি কি ছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। তো এগুলো সব কি হচ্ছে? সমুদ্রের জলের সাথে মিশে একটা এমন স্যুপ তৈরি করছে, যেটাকে আমরা বলছি হট ডাইলিউট স্যুপ। ঠিক আছে, হট ডাইলিউট স্যুপ। আর এই স্যুপটাই কিন্তু জীবন সৃষ্টির, মানে এই জলের মধ্যে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তাহলে হট ডাইলিউট স্যুপের তত্ত্বটা কে দিয়েছিলেন? বিজ্ঞানী হ্যালডেন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এমসিকিউ পেতে পারো এখানে। ঠিক আছে, হট ডাইলিউট স্যুপের মধ্যে কি কি ছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, সমুদ্রের যে উত্তপ্ত জল, ওয়াটার ভেপার। এটা কিন্তু জলটা উত্তপ্ত, মানে এখান থেকে কি রিলিজ হচ্ছে? ওয়াটার ভেপার রিলিজ হচ্ছে, বাষ্প। ঠিক আছে, তো এই যে মিলিত হয়ে যে গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ, এটাই বলছে তিনি প্রাণ সৃষ্টির জন্য উপযোগী একটা তরল। তো এই যে বিজ্ঞানী ওপারিন আর হ্যালডেন এই মতবাদটা দিলেন যে এত অজৈব যৌগ ছিল, অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হলো, সেখান থেকে সরল জৈব যৌগ, জটিল জৈব যৌগ, এটা কিন্তু তারা প্রুফ করেনি। তারা জাস্ট একটা থট দিয়েছেন। তো এটা প্রুফ কে করলো? চলো প্রুফ করতে চলে এলো বিজ্ঞানী মিলার ও উরে। ঠিক আছে, এই নামটা মনে রাখবে, বিজ্ঞানী মিলার ও উরে এই ওপারিন হ্যালডেনের যে মতবাদ সেটা কিন্তু প্রুফ করেছিলেন। তো মিলার উরে কি বললেন? ঠিক আছে, আমি মেনে নিচ্ছি এটা, তাহলে আমি তোমরা যেভাবে বলছো আমি সেভাবেই একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করি। মানে যে আর্লি আর্থ বা আদিম যে পৃথিবী, সেই সময় এনভায়রনমেন্টটা কেমন ছিল। তো তারা বললেন যে না, ওই সময় মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল, সমুদ্রের জল উত্তপ্ত হচ্ছিল, মানে ওয়াটার ভেপার রিলিজ হচ্ছিল, আর বাইরে তো উত্তাপ ছিল, মানে হিট তৈরি হচ্ছিল, কারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, সেখান থেকে গ্যাসগুলো রিলিজ হচ্ছে, উত্তপ্ত অবস্থায় ছিল। তো বললেন ঠিক আছে, তাহলে আমিও এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করি। এই যে ফ্লাক্সটা তোমরা দেখছো, দেখো এইটা হচ্ছে আদিম পৃথিবী। ঠিক আছে, এই আদিম পৃথিবীতে তিনি কি কি দিলেন?
এখানে যে ওয়াটার বয়েলিং হচ্ছে, তাহলে এখান থেকে কি হচ্ছে, ওয়াটার ভেপার রিলিজ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কি তৈরি হচ্ছে, ওয়াটার ভেপার রিলিজ হচ্ছে। তাহলে ভেপারটা কোথায় যাচ্ছে, ভেপারটা এইখানে চলে আসছে, পৃথিবীতে চলে আসছে। এখানে তিনি আর কি কি গ্যাস দিলেন, এখানে দিলেন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর ওয়াটার ভেপার আসছে। তাহলে এটাও জেনে রাখো যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন কত অনুপাতে তিনি দিয়েছিলেন। মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এর রেশিওটা কেমন ছিল, 2:1। অনেক সময় এমসিকিউ কোশ্চেন, এটা তো এমসিকিউ কোশ্চেনে আসার মতন একটা কোশ্চেন। তো অনেক সময় কি হয়, হাইড্রোজেনটাকে মাঝখানে দিয়ে NH3টাকে মানে অ্যামোনিয়াটাকেও পাশে দিয়ে দিতে পারে। তো তোমাদের কিন্তু তখন রেশিওটা ঠিকঠাক মাথায় রাখতে হবে। দেখবে যেখানে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন মিডিলে থাকলে ওয়ানটা মিডিলে থাকবে, হাইড্রোজেন ফার্স্টে থাকলে ওয়ানটা ফার্স্টে থাকবে। তো হাইড্রোজেন 1 আর মিথেন, অ্যামোনিয়া 2, এই রেশিওতে কিন্তু তিনি এখানে গ্যাসগুলো মিক্স করেছিলেন। আই থিঙ্ক মনে থাকবে। আচ্ছা, তাহলে এই যে এগুলো তৈরি হলো, এখানে এগুলো দেওয়া হলো। আর ওপারিন হ্যালডেন কি বলেছিলেন, তাপ ছিল, অনেকটা হিট ছিল ওখানে। তাহলে হিট দেওয়ার জন্য তিনি দুটো ইলেকট্রোডস লাগিয়ে দিলেন, এখানে দুটো ইলেকট্রোডস লাগিয়ে দিলেন। তো ইলেকট্রোড দিয়ে এখানে কি তাপ সৃষ্টি করা হচ্ছে, মানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি করা হচ্ছে। কারণ বিদ্যুৎ স্ফুলিঙ্গের জন্যই তো মানে তখন অ্যাটমসফিয়ারে যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ হচ্ছে, বিদ্যুৎ স্ফুলিঙ্গের জন্য কি এক একটা যে রাসায়নিক বা কেমিক্যাল রিয়াকশন গুলো সেগুলো হচ্ছে। তাহলে এইবার দেখা যাক এখানে কি কি হয়। তিনি এটা এখানে একটা কন্ডেন্সার লাগিয়ে দিয়েছে, এটা একটা কন্ডেন্সার লাগিয়ে দিয়েছে। আর এখানে একটা ট্যাপ রয়েছে যেখান থেকে এখান থেকে যা যা লিকুইড বেরোবে কন্ডেন্স হয়ে, সেই লিকুইড গুলো এই ফ্লাক্সে জমা হবে। তো এইভাবে তিনি 8 দিন রেখে দিলেন, দেখা যাক কি কি তৈরি হয়, ওপারিন হ্যালডেনের মতবাদটা ঠিকঠাক হয় কিনা। তো 8 দিন পরে তিনি যখন দেখলেন এখানে যে লিকুইডটা পাওয়া গেছে, এই লিকুইডের মধ্যে তিনি একটা আশ্চর্যকর জিনিস দেখলেন। কি দেখলেন, এই যে চার্টটা তোমরা দেখছো, জৈব যৌগ গ্লাইসিন A, গ্লাইকোলিক অ্যাসিড, সেরিনিন, অ্যালানিন A, ল্যাকটিক অ্যাসিড, মানে এই যে 14টা জৈব যৌগ রয়েছে, এই এতগুলো জৈব যৌগ এই তরলটার মধ্যে পাওয়া গেছে। তার মানে ওপারিন হ্যালডেন যেটা বলেছিল একদম ঠিক, যে ওই যে সামান্য সামান্য মলিকিউল গুলো ছিল সেখান থেকে এই যে উত্তপ্ত জল, ওয়াটার ভেপার আর বিদ্যুৎ স্ফুলিঙ্গের মাধ্যমে আমরা এতগুলো জৈব যৌগ পেয়ে গেলাম, তাই না? আর এগুলো থেকে কি তৈরি হতে পারে, সেল বা কোষ তৈরি হতে পারে। তাহলে ওপারিন হ্যালডেনের যে মতবাদটা প্রমাণ করলেন কে, বিজ্ঞানী মিলার ও উরে। প্রশ্ন আসে মিলার ও উরে পরীক্ষায় কি কি ব্যবহৃত হয়েছিল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর ওয়াটার ভেপার, তার সাথে বিদ্যুৎ স্ফুলিঙ্গ। আর কি কি উৎপাদিত যৌগ, এখান থেকে বেশ কয়েকটা উৎপাদিত যৌগ কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? তো এরপর আমরা চলে আসব আর কয়েকটা থটস নিয়ে। যেমন ওপারিন যখন বললেন যে এই জিনিসগুলো তৈরি হলো, জটিল যৌগগুলো তৈরি হলো, ঠিক আছে জটিল যৌগ তো তৈরি হলো, কিন্তু সেগুলো থেকে সেল কিভাবে তৈরি হলো। এবার আসি আমরা সেল তৈরি করতে হবে। তাহলে ফার্স্ট যে আদি কোষ যেটাকে বলা হয় সেটা হচ্ছে কোয়াসারভেট মডেল। কোয়াসারভেট মডেলটা কি, বিজ্ঞানী ওপারিন বলেছিলেন। দেখো কোয়াসারভেট মডেলের ধারণা কে দেন, বিজ্ঞানী ওপারিন। এটাও কিন্তু প্রশ্ন আসে, অনেকবার এমসিকিউতে এসছে যে কোয়াসারভেট মডেলের ধারণা কে দেন, বিজ্ঞানী ওপারিন। বিজ্ঞানী ওপারিন কি বলেছেন যে বেশ কিছু প্রোটিন মলিকিউল, লিপিড আর কার্বোহাইড্রেট একসাথে যুক্ত হয়েছে, সেই অ্যাডহেসিভ কোহেসিভ ফোর্স যেমন হয় ওরকম। তো ফোর্সের দ্বারা এরা কি হয়েছে, একসাথে সংঘবদ্ধ হয়েছে। আর এদের বাইরেও একটা লিপিড প্রোটিনের ওয়াল তৈরি হয়েছে, যেমন আমাদের কোষ পর্দা, ঠিক তেমন একটা দ্বিস্তরী আবরণ তৈরি হয়েছে। তো এইটাকে, এটা জাস্ট থট, এটা কিন্তু প্রুভ হয়নি, ঠিক আছে। তো এই মডেলটা ব্যাখ্যা তিনি দিয়েছিলেন যে এরকম ভাবে তৈরি হতে পারে, এরকম একটা কোষ তৈরি হয়েছিল, যে কোষটা আরো এরকম মুকুল বা বার্ডস তৈরি করতে পারে, মানে এই একটা কোষ থেকে আরো কোষ তৈরি হতে পারে, এই থটটা তিনি দিয়েছিলেন। পরবর্তীকালে এই থটটা গ্রহণযোগ্য হয়নি। তো এর পরে যেটা আসছে মাইক্রোস্ফিয়ার মডেল, এই মাইক্রোস্ফিয়ার মডেলের ধারণা কে দেন, বিজ্ঞানী সিডনি ফক্স।
সিডনি ফক্স কি বলেছেন এই মাইক্রোস্ফিয়ার মডেল সম্পর্কে বলেছেন, যেখানে আমাদের একটা দ্বিস্তরী বা অর্ধবেদ্য পর্দা থাকবে আর মাঝখানে বেশ কিছু প্রোটিন থাকবে, এইরকম একটা মডেলকে তিনি বলেছেন যে এটাই আদি কোষ। কিন্তু পরবর্তীকালে যেটা অ্যাকসেপ্টেড হয়েছে যে প্রোটোবায়ন্ট কি, যে এই যে মাইক্রোস্ফিয়ার মডেল বা কোয়াসারভেট মডেলের যে ধারণাটা বলা হয়েছে যে এই প্রোটিন লিপিড মলিকিউল গুলো, প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট আর হচ্ছে দ্বিস্তরী আবরণ, এর সাথে ডিএনএ আরএনএ মানে নিউক্লিওটাইড দিয়ে যে ডিএনএ আরএনএ তৈরি হয় সেইগুলো যুক্ত হয়ে তৈরি হলো প্রোটোবায়ন্ট। আর এটাই নাকি আদি কোষ, জীব সৃষ্টির প্রথম কোষ প্রোটোবায়ন্ট। তো এই যে থট গুলো দেখো, এইগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন হিসেবে তোমরা কিন্তু মনে রাখবে। বোর্ডে যেটুকু বোর্ড ওয়ার্ক করা হচ্ছে তোমরা কিন্তু এগুলো খাতায় নোট হিসেবে টুকে নাও, কারণ এখান থেকেই তোমরা কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রোটোবায়ন্ট আদি কোষ। তাহলে আমরা কি কি পড়লাম এতক্ষণ? আমরা দেখলাম কিভাবে ইউনিভার্স তৈরি হলো, ইউনিভার্সে কিভাবে গ্যালাক্সিস তৈরি হলো, গ্যালাক্সির মধ্যে আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ কিভাবে তৈরি হলো, আর এই সৌরজগতের মধ্যে আমাদের পৃথিবী সৃষ্টি কিভাবে হলো, আর পৃথিবীতে প্রাণ সৃষ্টি কিভাবে হলো। তাহলে এই যে প্রাণ সৃষ্টি করলাম, প্রথমে কি মানুষ এসে গেছে? মানে আমরা টপকে গেছি না, প্রথমেই মানুষ আসেনি। আমরা সেল সৃষ্টি করলাম, যে সেল কিভাবে তৈরি হয়। তো আমরা একদম শুরুতে যদি দেখি, শুরুতে কি থাকবে? এককোষী জীব থাকবে। আর সেই এককোষী জীবগুলো কি হবে? এককোষী জীবগুলো হবে কেমো অটোট্রপিক হতে পারে, কেমো হেটেরোট্রপিক, সরি। প্রথমে এমন কিছু রাসায়নিক জিনিস নিয়ে তৈরি হবে যেটাকে আমরা বলছি কেমো হেটেরোট্রপস, যারা নিজেরা খাবার তৈরি করতে পারে না, রাসায়নিক জিনিস দিয়ে তৈরি। তো কেমো হেটেরোট্রপস থেকে তৈরি হবে কেমো অটোট্রপস। তারপরে তৈরি হচ্ছে ফটো অটোট্রপস, মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। মানে প্রথমে আসবে এককোষী ব্যাকটেরিয়া। তোমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়েছো, আশা করছি পড়েছো। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে একদম শুরুতে কি ছিল? মনেরা, সেখান থেকে কি এসেছিল? মনেরা, প্রোটিস্টা, সেখান থেকে প্ল্যান্টি অ্যানিমেলিয়া, এগুলো সব পরপর তৈরি হয়েছে। তো প্রথমে ব্যাকটেরিয়া ছিল, এককোষী ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে কি তৈরি হলো? সায়ানোব্যাকটেরিয়া। তো সায়ানোব্যাকটেরিয়া কি? সেখান থেকে ব্লু গ্রিন অ্যালগি, মানে সেখান থেকে শৈবালের উৎপত্তি হলো। শৈবাল মানে থ্যালোফাইট থেকে থ্যালোফাইট কোথায় সৃষ্টি হয়েছিল? জলে। দেখো তুমি প্ল্যান্ট দেখো বা অ্যানিমাল দেখো, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, যেটাই দেখো না কেন, শুরুটা হবে কিন্তু জলে। শুরুটা হবে জলে। জলের মধ্যে শুরু হচ্ছে প্রাণ, জল থেকে আস্তে আস্তে ডাঙায় উঠে আসছে, স্থলে উঠে আসছে। তুমি থ্যালোফাইট যদি দেখো, শৈবাল জলে হয়। থ্যালোফাইট থেকে একটু ইভলিউশন হয়ে কি তৈরি হয়েছে? ব্রায়োফাইট তৈরি হয়েছে। ব্রায়োফাইট কি? প্ল্যান্ট অ্যাম্ফিবিয়ান্স, মানে উদ্ভিদ উভচর। আর এই উদ্ভিদ উভচর মানে কি? এই স্থলে থাকছে, রিপ্রোডাকশনের জন্য জল প্রয়োজন। তার মানে কি হচ্ছে? একটু হলেও থ্যালোফাইটের থেকে ইভলভড হয়েছে। ব্রায়োফাইটের পরে আসছে টেরিডোফাইট, যেটা সাকসেসফুল ল্যান্ড প্ল্যান্ট আমরা বলতে পারি। ঠিক আছে, টেরিডোফাইট থেকে আরেকটু ইভলিউশন হয়ে তৈরি হলো কি? জিমনোস্পার্ম, সেখান থেকে অ্যাঞ্জিওস্পার্ম। এভাবেই অ্যানিমাল কিংডমের মধ্যেও যদি দেখি সেম ভাবে হয়েছে কিন্তু। ঠিক আছে, তাহলে এইবার এই যে ইভলিউশন আমরা পড়লাম, তাহলে ইভলিউশনের প্রমাণ তো দিতে হবে। এই যে আমরা ছকটা দেখিয়েছি যে সময়ের পরিপ্রেক্ষিতে পৃথিবীতে জীবের বিস্তার, একদম শুরুতে কি হয়েছে? রাসায়নিক বিবর্তন হয়েছে, তাই না? শুরুতে কি হয়েছে? রাসায়নিক বিবর্তন হয়েছে। আচ্ছা, প্রথমে কি আসছে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, যেটা বললাম একদম মলিকিউল। একবার জাস্ট জিস্ট ফর্মটা দেখে নি। তারপরে এসছে মিথেন, অ্যামোনিয়া, জল। এখান থেকে তৈরি হলো অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন, যেটা ওপারিনের থট। তারপরে এলো কি? নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড, জটিল যৌগ। জটিল যৌগ থেকে তৈরি হলো কি? নিউক্লিও প্রোটিন, তাই না? তাহলে এগুলো ছিল রাসায়নিক বিবর্তন, এখনো প্রাণ আসেনি। এইবার নিউক্লিও প্রোটিন থেকে ফার্স্ট কি তৈরি হলো? প্রোটোভাইরাস। ফার্স্ট সৃষ্টি হলো প্রোটোভাইরাস। আর ভাইরাসকে আমরা কি বলি? ভাইরাসকে বলি যে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। কারণ প্রাণ সৃষ্টির একদম শুরুতে দেখো এগুলো কেমিক্যাল কম্পাউন্ড ছিল। কেমিক্যাল কম্পাউন্ডেরই কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড এমন হয়ে গেল যে লিভিং সেলের মধ্যে গেলে তারা কি হচ্ছে? জীবের মতন আচরণ করছে, আর বাইরের পরিবেশে কি? জড় বস্তুর মতন আচরণ করছে। তাহলে প্রোটোভাইরাস, ভাইরাস। তারপরে ভাইরাস থেকে কি এলো? ব্যাকটেরিয়া। প্রথম জীব কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে তৈরি হলো প্রোটোজোয়া। প্রোটোজোয়া থেকে বহুকোষী জীব। তো বহুকোষী জীব থেকে আস্তে আস্তে ইভলিউশন হয়েছে।
তো এটা আমরা কেন মেনে নেব? আমাদের কিছু প্রমাণ তো দরকার, তাই না? এমনি বললেন ওপারিন আর হ্যালডেন বললেন, মিলার উড়ে পরীক্ষা করে দিলেন যে হ্যাঁ সরল যৌগ থেকে জটিল যৌগ হয়, বাট ইভলিউশন যে হয়েছে সেটা আমরা কি করে প্রুফ করব? তাহলে সেটা প্রুফ করার জন্য আমাদের বেশ কিছু জিনিস দেখতে হবে। তার আগে এই জিনিসগুলো একবার দেখে নাও। এটাকে বলা হয় জিওলজিক্যাল টাইম স্কেল। আর এই জিওলজিক্যাল টাইম স্কেল তোমরা বইতেও দেখতে পাবে, এটা তোমাদের বইয়েরই ছবি। তো একদম শেষ থেকে কিন্তু জিওলজিক্যাল টাইম স্কেল বা বাংলায় কি বলে ভুলে যাচ্ছি, যাই হোক, জিওলজিক্যাল টাইম স্কেল কিন্তু আমরা একদম লাস্ট থেকে দেখতে শুরু করি, ঠিক আছে? তো একদম শুরু লাস্টে দেখো এখানে কি রয়েছে, আর্কিওজোইক। এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন এরা বা যুগ, পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়কালকে মানে বিভিন্ন যুগে ভাগ করা হয়েছে। তো একদম শুরুতে যেটা রয়েছে আর্কিওজোইক, কত বছর আগেকার ঘটনা এটা? ৩৮০০ মিলিয়ন বছর আগে। তো ৩৮০০ মিলিয়ন বছর আগে এই সময় কি কোন রকম জীবাশ্ম পাওয়া যায়নি, মানে এই সময় প্রাণ ছিল না, তাই না? তবে বেশ কিছু জৈব অণু কিন্তু পাওয়া গেছে। তোমাদের এই জিওলজিক্যাল টাইম স্কেল থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে, কি কি কোশ্চেন আসতে পারে আমি কিন্তু এখানে বলে দেবো, তোমরা নোট করে নেবে। তো জৈব অণু এখানে পাওয়া গেছে, তার মানে এই সময় কি হচ্ছে? রাসায়নিক বিবর্তন হচ্ছে, কিন্তু প্রাণ তৈরি হয়নি। এরপরে কি হলো? প্রোটোজোইক, যেটা ২০০০ মিলিয়ন বছর আগে। এই সময় দেখা গেছে কি আদি সরল জলজ উদ্ভিদ, তার মানে থ্যালোফাইটার, যে মানে ছোট ছোট আমি ফাইটোপ্ল্যাঙ্কটন বলতে পারি, আদি শৈবাল যেটা, সেগুলো তৈরি হলো এই টাইমে। আর কি দেখা গেছে অ্যানিমালসদের মধ্যে? খোলক যুক্ত আদ্য প্রাণী, একনালী দেহী প্রাণী, চ্যাপ্টা কৃমি, আদি অঙ্গুরিমাল, এই টাইমে এদের কিন্তু জীবাশ্ম পাওয়া গেছে। এরপর আসছে অমেরুদণ্ডীদের যুগ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেন আসে। অমেরুদণ্ডীদের যুগ কাকে বলা হয়? তোমরা প্যালিওজোইকের বলতে পারো, প্যালিওজোইক, যদি অপশনে প্যালিওজোইক বলে থাকে, কারণ এটা হচ্ছে মেন এরা। প্যালিওজোইকের মধ্যে কয়েকটি ইপকে ভাগ করা হয়েছে, তো সেইগুলো হচ্ছে ক্যাম্ব্রিয়ান, অর্ডোভিসিয়ান, সিলিউরিয়ান, ডিভোনিয়ান, কার্বনিফেরাস, পার্মিয়ান। তো এর মধ্যে প্যালিওজোইক এরার অর্ডোভিসিয়ান আর ক্যাম্ব্রিয়ান, অর্ডোভিসিয়ানই বলতে পারো, এই সময় কিন্তু অমেরুদণ্ডীদের প্রাচুর্য দেখা গিয়েছিল, ঠিক আছে? তাহলে অমেরুদণ্ডীদের যুগ হচ্ছে অর্ডোভিসিয়ান আর প্যালিওজোইক, এই দুটোই পড়ে রাখতে পারো, যেটা অপশনে থাকবে সেটা আনসার করতে হবে। এরপর আসছে মাছেদের যুগ, এটাও ইম্পর্টেন্ট। মাছেদের যুগ কাকে বলা হচ্ছে? ডিভোনিয়ান। মাছেদের যুগ বলা হচ্ছে ডিভোনিয়ানকে, এটা দেখা যাচ্ছে না, আই থিঙ্ক এই কালারটা দিই। মাছেদের যুগ বলা হচ্ছে ডিভোনিয়ানকে, ঠিক আছে? এটাও কিন্তু প্যালিওজোইকেরই একটা ভাগ। এরপর আসছে উভচরদের যুগ কাকে বলা হয়? প্যালিওজোইকই লিখতে পারো, এটাই অপশনে থাকবে। পার্মিয়ান, কার্বনিফেরাস খুব একটা থাকে না অপশনে, কিন্তু তোমাদের এই মেন যে এরা প্যালিওজোইক, এটাই কিন্তু অপশনে থাকবে, ঠিক আছে? তাহলে উভচরদের যুগ আমরা কাকে বলবো? প্যালিওজোইককে। এখানে আমরা 3টে কোশ্চেন পেয়ে গেলাম। আচ্ছা, আর এগুলো একবার দেখে রাখবে যে কি কি উভচরদের মধ্যে কি কি তৈরি হয়েছে। প্রথমে উভচরদের মধ্যে এই যে উদ্ভিদ উভচর মানে ব্রায়োফাইট তৈরি হবে। এখানে আমরা থ্যালোফাইট মানে সামুদ্রিক শ্যাওলা দেখে নিয়েছি। থ্যালোফাইটা থেকে আমরা কি বলেছি? ইভলিউশন হয়ে কি তৈরি হয়? ব্রায়োফাইট। কি কি মডিফিকেশন হয়েছে এগুলো তোমরা প্ল্যান্ট কিংডমে হয়তো 11-এ পড়েছো, তো এগুলো আমি আর ডিটেলসে বলছি না। তো এখান থেকে কি তৈরি হলো? শ্যাওলা থেকে ব্রায়োফাইট তৈরি হলো। ফার্ন মানে ব্রায়োফাইটের পর ফার্ন তৈরি হবে আস্তে আস্তে। আচ্ছা, এই সময় উভচরদের প্রাচুর্য দেখা যাচ্ছে, প্রথম সরীসৃপের আবির্ভাব ঘটে। তাহলে সরীসৃপদের জাস্ট আবির্ভাব ঘটেছে, সরীসৃপদের প্রাচুর্য কখন দেখা গেছে? আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে এর আগে চলে আসি। সরীসৃপদের যুগ মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রচুর বার পরীক্ষায় এসছে। সরীসৃপদের যুগ কাকে বলা হয়? কি দেখা যাচ্ছে? সরীসৃপদের যুগ বলা হচ্ছে মেসোজোইক। মেসোজোইক এরা হচ্ছে সরীসৃপদের যুগ। আচ্ছা, মেসোজোইকের 3টে টাইম কি কি? ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস। এই 3টে সময় দেখো, এই সময় কি ব্যাক্তবীজী মানে জিমনোস্পার্মদের প্রাধান্য দেখতে পাওয়া যায়। জুরাসিকে কি হচ্ছে? প্রথম সপুষ্পক উদ্ভিদ, জিমনোস্পার্মের পর কি আসে? অ্যাঞ্জিওস্পার্ম আসে। গুপ্তবীজী গুপ্তবীজী উদ্ভিদের আবির্ভাব ঘটছে। আর কি হচ্ছে তারপরে? ব্যাক্তবীজী উদ্ভিদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং গুপ্তবীজীর সংখ্যা
বাড়তে থাকছে। আচ্ছা, এই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো, ডাইনোসর আজকের দিনে কিন্তু দেখা যায় না, তাই না? বহু যুগ আগে বিলুপ্ত হয়ে গেছে। তো কোন সময় তৈরি হয়েছিল আর কখনই বা বিলুপ্ত হয়ে গেল? ডাইনোসরদের প্রাচুর্য দেখা গিয়েছিল কোথায়? জুরাসিক পিরিয়ডে, মেসোজোইকের জুরাসিক পিরিয়ডে 180 মিলিয়ন বছর আগে। এই জুরাসিক পিরিয়ডে ডাইনোসরদের প্রচুর মানে প্রাধান্য বা প্রাচুর্য ঘটে। কিন্তু তারপরে কি হয়েছে? ক্রিটেসিয়াসে ডাইনোসরদের সর্বাধিক বিকাশের সঙ্গে সঙ্গে এর অবলুপ্তিও কিন্তু ঘটে। তাহলে এখানে এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট থাকছে তোমাদের, যে ডাইনোসরের উৎপত্তি প্রাচুর্য কখন দেখা যেত আর তাদের অবলুপ্তি কখন ঘটেছে সেটা। এটা গেল। আর কি কোশ্চেন আছে? এরপর আসছে সরীসৃপ, আমরা দেখে নিলাম। সরীসৃপের পর আসবে স্তন্যপায়ীদের যুগ, গুপ্তবীজী ও স্তন্যপায়ীদের যুগ, যেটাকে কি বলা হচ্ছে? আধুনিক যুগ বা সিনোজোইক। তাহলে স্তন্যপায়ীদের যুগ আমরা কাকে বলবো? স্তন্যপায়ীদের যুগ বলবো সিনোজোইককে। ঠিক আছে, এই যুগের নামগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বলে দিলাম এগুলো কিন্তু কোশ্চেন আসে এই জুলজিক্যাল টাইম স্কেল থেকে। আচ্ছা, তাহলে এটাকেও তিনটে ভাগে ভাগ করা হয়েছে, কোয়াটারনারি, টার্সিয়ারি, সরি দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই যে পিরিয়ড গুলো রয়েছে, এই পিরিয়ডের মধ্যে মানুষের আবির্ভাব কখন ঘটেছে? আধুনিক মানুষের পরিব্যাপ্তি। দেখো, আমরা একদম লাস্টে এসেছি, জিওলজিক্যাল টাইম স্কেলে সবার শেষে আমরা আধুনিক যুগে কিন্তু মানুষের আবির্ভাব হয়। এই যে মানুষের আবির্ভাব, কিছু কিছু স্তন্যপায়ীর অবলুপ্তিও ঘটে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের জিওলজিক্যাল টাইম স্কেল। তো এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে তোমাদের আমি অলরেডি বলে দিলাম, তো খুব বেশি পড়ার দরকার নেই, এই যুগের নামগুলোই তোমাদের মনে রাখতে হবে। তাহলে এবার আসি আমরা প্রমাণ, যেটা বললাম যে কিভাবে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হয়েছে। এবার আমরা দেখব যে জলে সরল জীব তৈরি হয়েছিল, মানে কোষ তৈরি হয়েছিল, সেই কোষ থেকে কিভাবে জটিল জীব সৃষ্টি হলো দেখে নিই আমরা। তো তার জন্য বেশ কয়েকটা প্রমাণ আমি দিতে চলেছি। আমি না, বিজ্ঞানীরা দিয়ে গেছে, আমি তোমাদের জানাচ্ছি। যাই হোক, তো প্রথম প্রমাণ হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। মানে আমরা জীবাশ্ম দেখে কিন্তু এটা প্রুফ করতে পারি যে না, আগে জীবগুলো সরল প্রকৃতির ছিল, আস্তে আস্তে তাদের মডিফিকেশন হয়েছে, মানে ইভলিউশন হয়েছে। তো এরকম একটা প্রমাণ হচ্ছে কি ঘোড়ার জীবাশ্ম। এটা তোমরা হয়তো ক্লাস 10-এ পড়েছো অলরেডি, তোমরা প্রত্যেকে জানো এটা। তা আমি একবার বলে দিই। এখানে ছবিটা দেখতেই পাচ্ছ, কতগুলো যুগ, ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন। এই যুগগুলো কোথাকার দেখে নাও। আচ্ছা, এই যে এটা কোন সময়? স্তন্যপায়ীদের যুগ, সিনোজোইক। সিনোজোইকের মধ্যে দেখো দুটো পিরিয়ডে ভাগ করা হয়েছিল, কোয়াটারনারি আর টার্সিয়ারি। এই কোয়াটারনারি টার্সিয়ারিকে আরো কয়েকটা ইপকে ভাগ করা হয়েছে। ইপকের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন। তো এইগুলো তো স্তন্যপায়ীদের যুগ। তো ঘোড়ার যে বিবর্তন, আমরা এই সময় থেকে জীবাশ্ম পাওয়া শুরু করেছি, আমরা একদম প্লিস্টোসিন যুগ পর্যন্ত ঘোড়ার জীবাশ্ম স্টাডি করব যে কি কি চেঞ্জেস হয়েছে। ঠিক আছে, কি কি চেঞ্জেস হয়েছে। তাহলে এই টাইমে দেখো, এই টাইম অনুযায়ী লেখা আছে, এখানে ইওসিন যুগ দেখানো হয়েছে, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন। আচ্ছা, তো একদম ইওসিন যুগে যে ঘোড়ার জীবাশ্মটা পাওয়া গেছে, তার যে হাইট, তার হাইটটা কত ছিল? 30 সেন্টিমিটার। মানে প্রায় এতটা ছোট ঘোড়ার ভেড়ার মতন স্ট্রাকচার হবে। তো এই ঘোড়াটার নাম কি ছিল? ইওহিপ্পাস। দেখো, এগুলো কিন্তু কোশ্চেন আসবে যে আদি যুগে বা ইওসিন যুগের ঘোড়ার নাম কি? ইওহিপ্পাস। তার হাইট কত ছিল? 30 সেন্টিমিটার মতন ছিল। আর তাদের অগ্রপদের যে আঙুল, অগ্রপদের যে বিবর্তন হয়েছে, হাইটের বিবর্তন হয়েছে, অগ্রপদে আঙুলের যে বিস্তার ছিল সেটার বিবর্তন হয়েছে, দাঁতের বিবর্তন হয়েছে। ঠিক আছে, তো অগ্রপদে কি ছিল আমি এখানে যদি লিখে দিই, ইওসিন যুগ। ইওসিন যুগে এদের যে অগ্রপদে কটা আঙুল ছিল? 4টি আঙুল ছিল। অগ্রপদে 4টি আঙুল ছিল, আর একটি ছিল নিষ্ক্রিয় বা ভগ্ন প্রকৃতির। একটি ছিল ভগ্ন প্রকৃতির। মানে এখানে তোমরা দেখো 2, 3, 4, 5 লেখা,
এক নাম্বারটা কোথায় গেল? এক নাম্বারটা কিন্তু এরকম জায়গায় জাস্ট নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, বিলুপ্ত প্রায়। ঠিক আছে, এরপর আমরা অলিগোসিন যুগে যে জীবাশ্মটা পেলাম, এই ঘোড়াটার নাম কি? মেসোহিপ্পাস। এর যে হাইট দেখলাম আমরা, হাইট আস্তে আস্তে বাড়ছে। এখানে 30 সেন্টিমিটার ছিল, এখানে 60 সেন্টিমিটার আমরা জীবাশ্মের মধ্যেই পেয়ে গেলাম। তাহলে 60 সেন্টিমিটার হাইটের ইভলিউশন হয়েছে। আর এদের পায়ে কি? পায়ে দেখতে পাচ্ছি যে লাস্ট যে আঙুলটা ছিল, 4টে আঙুল ছিল, এর মধ্যে একটা আঙুল আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মানে এই যে অলিগোসিন যুগে কি হচ্ছে? 3টি আঙুল রয়েছে আর একটি ভগ্ন প্রকৃতি। ঠিক আছে, 5 নাম্বারটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে। এরপর মায়োসিন যুগ। মায়োসিন যুগের ঘোড়ার নাম মেরিচিপ্পাস, 100 সেন্টিমিটার। আর এর যে পায়ে রয়েছে কি রয়েছে? মাঝামাঝি শক্ত প্রকৃতির, মানে মধ্য যে আঙুলটা রয়েছে 3 নাম্বার আঙুলটা, এটা ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, খুঁড়ে পরিণত হওয়ার মতন হচ্ছে, শক্ত পরিণত হচ্ছে। আর পাশের যে আঙুল দুটো ছিল সেগুলো ক্রমশ ছোট হয়ে আসছে। ঠিক আছে, তার মানে এখানেও 3টি আঙুলই রয়েছে। তার মানে এর পরেরটাতেও কি রয়েছে? মায়োসিন। এখানেও 3টি আঙুল রয়েছে, দুটি ছোট অবস্থায়, তাই না? এই দুটো আঙুল ছোট রয়েছে। এর পরবর্তীকালে কি হলো? প্লায়োসিনে প্লায়োহিপ্পাস, প্লায়োসিনে কি হলো? সমস্ত আঙুলগুলোই মানে এই যে দুটো ছোট আঙুল ছিল, এই ছোট আঙুল দুটো ভগ্ন হয়ে গেল। একটাই কার্যকারী আঙুল ছিল আর দুটি ভগ্ন। লাস্ট প্লিস্টোসিন, দেখো কি কি পরিবর্তন হলো। প্লিস্টোসিন যুগে কি হয়েছে? একটি শক্ত খুর তৈরি হয়েছে, আঙুলের পরিবর্তে খুর তৈরি হয়েছে। আর এদের যে হাইট গুলো আস্তে আস্তে কিন্তু বাড়তেই গেছে। প্লায়োসিন যুগের প্লায়োহিপ্পাস ছিল 120 সেন্টিমিটার, আর প্লিস্টোসিন যুগ বা আধুনিক যুগের ঘোড়ার নাম, প্রশ্ন আসবে, আধুনিক যুগের ঘোড়ার নাম কি? ইকুয়াস। আর এর হাইট কত ছিল? 150 সেন্টিমিটার। তাহলে কি দেখলাম? সময়ের সাথে সাথে কিন্তু জীবের বিবর্তন হচ্ছে। তো এটা আমরা প্রত্নতাত্ত্বিক প্রমাণ বা জীবাশ্ম ঘটিত প্রমাণ দেখলাম যে না, একটা জীবের কিন্তু ইভলিউশন হয় সময়ের সাথে সাথে। তো এখানে আমরা প্রুফ পেলাম একটা। নেক্সট যে প্রমাণটা দেখবো, দেখো এটা কি? ছোটখাটো ডাইনোসরের মতনই দেখতে, যাই হোক, যেটা কিন্তু আজ বিলুপ্ত। একে কিন্তু দেখা যায় না। নামটা কি? আর্কিওপটেরিক্স। তো একে দেখে কি মনে হচ্ছে তোমাদের? পাখি না ডাইনোসর না সরীসৃপ? কিছুই বুঝতে পারছি না, তাই তো? কারণ কি লেখা আছে? এদেরকে বলা হচ্ছে মিসিং লিংক। মিসিং লিংক মানে, মিসিং মানে আজকের দিনে এক্সিস্ট করে না, এক্সটিংক্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। আর লিংক মানে কিছু তো লিঙ্ক করছে, দুটো আলাদা জীবগোষ্ঠীর মধ্যে লিঙ্ক তৈরি করছে, তাই না? তাই জন্য নাম হচ্ছে মিসিং লিংক। কি কিসের মধ্যে লিঙ্ক তৈরি করছে? দেখো, এটাকে দেখতে পাখির মতন পালক রয়েছে, পাখির মতন চঞ্চু রয়েছে, আবার সরীসৃপের মতন শক্ত স্টারনাম রয়েছে, সরীসৃপের মতন লেজ তৈরি হয়েছে। তাহলে এর মধ্যে দুটো জীবের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এক হচ্ছে পাখির বৈশিষ্ট্য, রয়েছে, আর রয়েছে সরীসৃপের বৈশিষ্ট্য। সরীসৃপের কি কি বৈশিষ্ট্য রয়েছে? এক, দেখো এদের পায়ে নখ দেখতে পাচ্ছ, এই জায়গায় পায়ে নখ উপস্থিত। তো এটা একটা সরীসৃপের বৈশিষ্ট্য, পায়ের আঙুলে নখের উপস্থিতি।
নেক্সট, এদের যে স্টারনাম হয়, বক্ষদেশে যে হাড়, সেই স্টারনাম কিন্তু বেশ শক্ত প্রকৃতির, মজবুত বা শক্ত স্টারনামের উপস্থিতি পাখিদের যেটা থাকে না, শক্ত স্টারনাম রয়েছে। আচ্ছা, পাখির কিন্তু লেজ অ্যাকচুয়ালি থাকে না, পালক দিয়ে সজ্জিত থাকে, কিন্তু এদের যে লেজটা রয়েছে, এটা এখানে ছবিতে ঠিকঠাক দেখা না গেলেও এদের বডি থেকে কিন্তু এত দূর লেজের বিস্তার রয়েছে, আর লেজের পাশ দিয়ে এই পালকগুলো সজ্জিত রয়েছে, মানে লেজের পাশ দিয়ে কিন্তু, সাদা দিলে দেখা যাচ্ছে না, আচ্ছা, লেজের পাশ দিয়ে এরকম পালকের বিস্তার, ঠিক আছে, লেজের পাশ দিয়ে এরকম পালকের বিস্তার রয়েছে। তাহলে এদের মধ্যে কি লেজের উপস্থিতি, লেজের উপস্থিতি রয়েছে। আর কি রয়েছে, এই যে চোয়াল দেখছো, চোয়ালে দেখো আবার দাঁত রয়েছে, এই জায়গায় কি রয়েছে, চোয়ালে দাঁত রয়েছে, এটাও কিন্তু সরীসৃপের বৈশিষ্ট্য, চোয়ালে দাঁতের উপস্থিতি। তাহলে সরীসৃপের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা এর মধ্যে দেখলাম। আর পাখির কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, পুরো ফেদার বা পালক দিয়ে সজ্জিত পাখির বৈশিষ্ট্য, সারা দেহে কি রয়েছে, পালক, পালকের উপস্থিতি। আর কি রয়েছে, এদের যে মুখের যে অগ্রভাগ, চোয়ালটা কিসে পরিণত হচ্ছে, ব্রিক বা পাখির ঠোঁট যেটাকে বলা হয় চঞ্চু, সেটা তো তৈরি হচ্ছে। তারপরে এদের যে অগ্রপদ, অগ্রপদ কিসে রূপান্তরিত হয়েছে, ডানায় রূপান্তরিত হয়েছে। এরা কিন্তু টেট্রাপড নয়, চারটে পা নেই। ফার্স্টের যে পা দুটো দেখতেই পাচ্ছ, এখানে পা রয়েছে, দেখো ডানার সাথে পা দেখতে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে কি, ডানার সাথে কিন্তু পা রয়েছে। তাহলে এই যে অগ্রপদ কিসে রূপান্তরিত হয়েছে, ডানায় রূপান্তরিত হয়েছে। আর পশ্চাৎ পদ পায়ের মতনই রয়েছে। তাহলে অগ্রপদ ডানায় রূপান্তরিত, এটা কিন্তু পাখিদেরই বৈশিষ্ট্য, অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। পশ্চাৎ পদে আঙুলের উপস্থিতি, পাখির ক্ষেত্রেও পশ্চাৎ পদে আঙুল থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, মানে এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, এটা দিয়ে এটাই বুঝতে পারি যে সরীসৃপ থেকেই কিন্তু পাখির উৎপত্তি হয়েছে। মানে সরীসৃপ আস্তে আস্তে ইভলিউশন হচ্ছে, সরীসৃপের মধ্যে ইভলিউশন হতে হতে মানে কি হলো, যে পাটা ছিল যেটা দিয়ে হাঁটাচলা করতো, পাটা দিয়ে কি হচ্ছে, পাটা আস্তে আস্তে ডানায় রূপান্তরিত হয়ে গেল, এখানে বেশ কিছু ফেদার লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে, ডানায় রূপান্তরিত হয়ে গেল। এদের লেজটা আস্তে আস্তে ছোট হচ্ছে, পুরোটা পালক দ্বারা সজ্জিত হচ্ছে। চোয়ালটা পাখির মতন ঠোঁট তৈরি করেছে, দাঁতের আস্তে আস্তে কি হবে, ইভলিউশন হয়ে দাঁতগুলো চলে যাবে এক সময়, ঠিক আছে। তাহলে এইটা, এই যে অর্গানিজমটা, এর আমরা জীবাশ্ম পেয়েছি, বাট বর্তমান পৃথিবীতে কিন্তু এটা এক্সিস্ট করে না, তাই জন্য একে মিসিং বলা হয়েছে। আর যেহেতু দুটো জীবগোষ্ঠীর মধ্যে লিঙ্ক তৈরি করছে, তাই একে মিসিং লিঙ্ক বলা হয়েছে। তাহলে এই মিসিং লিঙ্ক, তাহলে এর ফলে কি বুঝতে পারলাম আমরা, যে সরীসৃপ থেকে পাখির উৎপত্তি হয়েছে, এটাই প্রমাণ করে। এর আরো একটা এক্সাম্পল রয়েছে মিসিং লিঙ্কের, সেটা হচ্ছে টেরিডোস্পার্ম। টেরিডোস্পার্ম বা একটা সিড ফার্ন রয়েছে, যার মধ্যে কিন্তু টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, মানে টেরিডোফাইটা আর ব্যাক্তবীজ দুটোর বৈশিষ্ট্যই কিন্তু দেখতে পাওয়া যায় টেরিডোস্পার্ম। তো এটাও মনে রাখতে পারো যে মিসিং লিঙ্কের এক্সাম্পল আরো একটা তো আর্কিওপটেরিক্স তোমরা জানছো, আর একটা হচ্ছে, আমি লিখে দিই আরো একটা এক্সাম্পল, আদার এক্সাম্পল হচ্ছে টেরিডোস্পার্ম। টেরিডোফাইটার টেরিডো, স্পার্মের জিমনোস্পার্ম। তাহলে ব্যাক্তবীজী আর টেরিডোফাইটা, এই দুটোর বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়,
ক্লিয়ার? তাহলে মিসিং লিংক গেল। এবার আমরা দেখে নিই কানেক্টিং লিংক, সংযোগ রক্ষাকারী জীব। এরা আবার কি? দেখো এখানে সংযোগ রক্ষাকারী জীব বলা হয়েছে, তার মানে এদেরকে ইংলিশে বলা হচ্ছে কানেক্টিং লিংক। কানেক্টিং মানে সংযোগ রক্ষা করছে, সরি লিংক, কানেক্টিং লিংক। লিংক মানে যোগাযোগ রক্ষা করছে দুটো জীবের মধ্যে। তো এর দুটো এক্সাম্পল এখানে আমি ছবিতে দেখিয়েছি। এটা হচ্ছে পেরিপেটাস, পেরিপেটাস, আর এটা হচ্ছে প্লাটিপাস বা হংসচঞ্চু। প্লাটিপাস বা হংসচঞ্চু। তো এদের যদি বলি এদেরকে সংযোগ রক্ষাকারী জীব কেন বলা হচ্ছে, দেখো পেরিপেটাসকে যদি দেখো, এই যে জীবটা রয়েছে এ কিন্তু বর্তমানে এক্সিস্ট করছে, এরা মিসিং লিংক নয়, এরা এখনো লিংক অবস্থায় রয়েছে, পৃথিবীতে এক্সিস্ট করছে। তো এর মধ্যে আর্থ্রোপোডার বৈশিষ্ট্যও দেখতে পাওয়া যায়, আবার অ্যানিলিডার বৈশিষ্ট্যও দেখতে পাওয়া যায়। তাহলে এর মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছে? এর মধ্যে এক হচ্ছে অ্যানিলিডার বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, আর একটা হচ্ছে আর্থ্রোপোডা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। আমি একটু বলে দিই অ্যানিলিডার কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো এর পুরো বডিটা অসংখ্য খণ্ডে খণ্ডে বিভক্ত, এরকম অসংখ্য খণ্ডে খণ্ডে বিভক্ত। যেমন অঙ্গুরিমাল প্রাণীদের কি, তোমাদের অ্যানিলিডার এক্সাম্পল বলতে কেঁচো, এটাই মাথায় আসে। তো কেঁচোর মতন অনেকগুলো গোলাকার আংটির মতন খণ্ডক নিয়ে গঠিত, তো এর বডিটাও কিন্তু তাই। কেঁচোর দেহে কি থাকে? রেচনাঙ্গ নেফ্রিডিয়া প্রত্যেকটা খণ্ডকে থাকে, এর ক্ষেত্রেও প্রত্যেকটা খণ্ডকে কিন্তু নেফ্রিডিয়া প্রেজেন্ট, এটাও অ্যানিলিডার বৈশিষ্ট্য। কিন্তু আর্থ্রোপডের মতন এর আবার কি রয়েছে, এখানে সামনে দুটো সুর রয়েছে, চোখ বা সুরের উপস্থিতি, শুঙ্গ রয়েছে। আচ্ছা, আর্থ্রোপডের মতন এখানে কি তৈরি হয়েছে, দেখো পা তৈরি হয়েছে ছোট ছোট। তো এখানে আমরা কি দেখলাম, অ্যানিলিডার বৈশিষ্ট্য দেখলাম, আর্থ্রোপোডার বৈশিষ্ট্যও দেখলাম। তার মানে এই দুটো জীবের মধ্যে কানেকশন তৈরি করছে, মানে আমরা এখান থেকে বলতে পারি যে না, অ্যানিলিডা থেকে আস্তে আস্তে ইভলিউশন হয়ে আর্থ্রোপোডার সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে এই যে প্ল্যাটিপাস বা হংসচঞ্চু রয়েছে, এর মধ্যেও কি কি রয়েছে, এর মধ্যে কিছু সরীসৃপের বৈশিষ্ট্য রয়েছে, কিছু স্তন্যপায়ীর বৈশিষ্ট্য রয়েছে। যে সরীসৃপ থেকে স্তন্যপায়ী সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এখানে বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এইগুলো কিন্তু এক্সাম্পল তোমাদের এমসিকিউতে আসবে। এই এক্সাম্পল গুলো মাথায় রাখবে যে কানেক্টিং লিংক কোনটা, মিসিং লিংক কোনটা, কে কার কার বৈশিষ্ট্য নিয়ে বসে আছে। আরো একটা এক্সাম্পল আছে কানেক্টিং লিংকে, তোমাদের বইতে পেয়ে যাবে, সেটা হচ্ছে নিটাম, যেটা গুপ্তবীজি এবং ব্যক্তবীজি। এখানে লিখে দিই। আরো একটা উদ্ভিদ রয়েছে, উদ্ভিদ যদি বলে নিটাম, এ কি করছে, এ আবার গুপ্তবীজি ও ব্যক্তবীজি, এই দুটোর বৈশিষ্ট্য নিয়েই বসে আছে। তাহলে এই তিনটে গেল কানেক্টিং লিংক বা সংযোগ রক্ষাকারী প্রাণী। এবার দেখে নেবো নেক্সট প্রমাণ। এত প্রমাণ দিয়েছে, প্রমাণ পড়তে পড়তেই টাইম চলে যাচ্ছে। আচ্ছা, তুলনামূলক অঙ্গ সংস্থানগত প্রমাণ, মানে আমরা মরফোলজি আর অ্যানাটমি এটা দেখেও কিন্তু আমরা প্রমাণ করতে পারি না ইভলিউশন হয়েছে। কিভাবে প্রমাণ করতে পারি, এই ছবিটার দিকে তাকাও। এটা কি কি দেখাচ্ছে, সমবৃত্তি অঙ্গ। কি কি দেখানো হয়েছে, এখানে বাদুড়ের ডানা দেখানো হয়েছে, পাখির ডানা দেখানো হয়েছে, প্রজাপতির ডানা দেখানো হয়েছে, আর এখানে এটা কি, উইংস অফ, যাই হোক এখানে আরেকটা অর্গানিজম দেখানো হয়েছে। আচ্ছা, তো এই যে অর্গানিজম গুলো দেখানো হয়েছে, দেখো এদের প্রত্যেকের কাজ কি, উড়তে সাহায্য করা, প্রত্যেকে উড়তে সাহায্য করছে। তাহলে কাজ কি, এদের প্রত্যেকের কাজ সেম। কিন্তু যদি আমরা উৎপত্তি দেখি, যে এদের অরিজিনটা দেখি, কিভাবে অরিজিন হয়েছে, তাহলে কিন্তু দেখা যাবে অরিজিন এদের আলাদা, উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে সেম। এই ধরনের অঙ্গকে আমরা বলে থাকি সমবৃত্তীয় অঙ্গ। তাহলে কি বলবো, উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু
কার্যগতভাবে একই, এইরকম অঙ্গকে আমরা কি বলছি? সমবৃত্তি। বৃত্তি কথার অর্থ হচ্ছে কাজ, ঠিক আছে? তাহলে সমবৃত্তি, সেম কাজ, তাহলে তাদের উৎপত্তি ভাবে গঠন আলাদা হচ্ছে। তাহলে এই যে ইভলিউশনটা, প্রত্যেকের গঠন ছিল কি আলাদা আলাদা, তিনজনের গঠন আলাদা ছিল, কিন্তু এও যে কাজ করতে চাইলো, এও সেই কাজই করতে চাইলো, প্রত্যেকে একইভাবে ইভলভ হওয়ার চেষ্টা করেছে, যার জন্য প্রত্যেকের ইভলিউশনটা একই এসে দাঁড়িয়েছে। তো চারিদিক থেকে একদিকে এসে একইভাবে ইভলভ হওয়াকে আমরা কি বলবো? এটা চারিদিক থেকে আসে, এটাকে কি বলবো? অভিসারী বিবর্তন। এই ধরনের বিবর্তনকে আমরা কি বলবো? অভিসারী বিবর্তন বা কনভার্জেন্ট ইভলিউশন, ঠিক আছে? ইংলিশ টার্মটাও জেনে রাখবে, কনভার্জেন্ট ইভলিউশন। আর সমবৃত্তি অঙ্গকে ইংলিশে অ্যানালগাস অর্গান বলা হয়ে থাকে। অ্যানালগাস অর্গান, ঠিক আছে? তাহলে এরা কি ছিল? প্রত্যেকে আলাদা আলাদা ছিল, কিন্তু একই পরিবেশে থাকতে চেয়েছে, একইভাবে ইভলভ হওয়ার চেষ্টা করেছে, যার জন্য প্রত্যেকের কাজ সেম হয়েছে। এই ধরনের বিবর্তনকে আমরা বলে দিলাম কি? অভিসারী বিবর্তন বা কনভার্জেন্ট ইভলিউশন। আর এই ছবিটাই যদি আমরা দেখি, এগুলোকে কি বলছি? সমসমস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান। হোমোলোগাস অর্গান। এখানে কি কি দেখানো হয়েছে? মানুষের হাত দেখানো হয়েছে, চিতাবাঘের অগ্রপদ দেখানো হয়েছে, তিমি মাছের ডানা আর বাদুড়ের ডানা, এই চারটে জিনিস এখানে দেখানো হয়েছে। দেখো, এদের প্রত্যেকের কাজ কিন্তু আলাদা। বাদুড়ের ডানা কি উড়তে সাহায্য করে, তিমি মাছের ফ্লিপার যেটা, সেটা সাঁতার কাটতে সাহায্য করে, চিতাবাঘের অগ্রপদ দৌড়তে সাহায্য করছে, আর মানুষের হাত বিভিন্ন রকমের কাজ করে। তো প্রত্যেকের কাজ আলাদা, কিন্তু যদি উৎপত্তিগতভাবে বা গঠন যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে কি দেখবো? দেখো, এখানে প্রত্যেকের কি রয়েছে? হিউমেরাস রয়েছে। এই যে প্রত্যেকের কি রয়েছে? প্রত্যেকের কিন্তু হিউমেরাস রয়েছে। তারপরে কি রয়েছে? রেডিয়াস আলনা। প্রত্যেকের মধ্যে রেডিয়াস আলনা দেখা যাচ্ছে, এই যে রেডিয়াস আলনা দেখা যাচ্ছে। সেম টাইপের হাড়, মানে অরিজিন একই জায়গা থেকে হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তারপরে রেডিয়াস আলনার পর কি? কার্পল। প্রত্যেকের মধ্যে কার্পল দেখতে পাওয়া যাচ্ছে, এই যে জায়গাগুলো আমি দেখো কালার করছি, কার্পল। তাহলে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পল। এখানে মেটাকার্পল দেখা যাচ্ছে এই জায়গাটায়, মেটাকার্পল, এই যে মেটাকার্পল। আর লাস্টে কি আসছে? ফ্যালাঞ্জেস। লাস্টে আসছে ফ্যালাঞ্জেস, এই যে। তাহলে উৎপত্তিগতভাবে যদি দেখা যায়, এদের প্রত্যেকটা বোনসের যে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু সেম। হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পল, মেটাকার্পল, ফ্যালাঞ্জেস, প্রত্যেকের মধ্যে সেম বোনসের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিন্তু এরা কি বিভিন্ন পরিবেশে, মানে আলাদা আলাদা পরিবেশে এরা ইভলভ হওয়ার চেষ্টা করেছে, আলাদা পরিবেশে থেকেছে। তিমি মাছ জলে থেকেছে, তাই সাঁতার কাটতে সাহায্য করার জন্য এটাকে ইউজ করেছে। তো উৎপত্তিগতভাবে সেম হলেও এরা কি উৎপত্তিগতভাবে একই, কিন্তু কার্যগতভাবে আলাদা। কার্যগতভাবে আলাদা। তাহলে এই ধরনের ইভলিউশনকে আমরা কি বলবো? প্রত্যেকে একটা ডট, মানে উৎপত্তি সবার সেম ছিল, এ চলে গেল উড়তে, এ চলে গেল দৌড়তে, এ চলে গেল সাঁতার কাটতে। তাহলে এইভাবে এদের ইভলিউশনটা কি হয়ে যাচ্ছে? ছড়িয়ে যাচ্ছে। এই ধরনের ইভলিউশনকে আমরা কি বলবো? অপসারী বিবর্তন। অপসারী বিবর্তন বা ডাইভার্জেন্ট ইভলিউশন, ঠিক আছে? আর এই ধরনের অঙ্গগুলোকে আমরা বলি সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান। পরীক্ষায় কিভাবে কোশ্চেন গুলো আসবে, যে হোমোলোগাস অর্গান, ধরো তোমাকে দিয়ে দেওয়া হলো যে প্রজাপতির ডানা এবং পাখির ডানা, এরা কি ধরনের অঙ্গ? তোমায় বলতে হবে হোমোলোগাস না অ্যানালগাস, ঠিক আছে? তো প্রজাপতির ডানা, পাখির ডানা, দুটোই দেখছি কাজ তো একই, কিন্তু প্রজাপতির ডানা পাতলা মেমব্রেনাস টিস্যু দিয়ে তৈরি, আর পাখির ডানাতে কি দেখলাম? এই যে আমরা অস্থি, বোনসের অ্যারেঞ্জমেন্ট দেখলাম। তাহলে এরা উৎপত্তিগতভাবে আলাদা, কার্যগতভাবে সেম, তার মানে এরা সমবৃত্তি বা অ্যানালগাস।
ঠিক আছে, প্রশ্ন আসতে পারে যে সমবৃত্তি অঙ্গ কি ধরনের অভিযোজন বা কি ধরনের বিবর্তন শো করছে, অভিসারী বিবর্তন বা কনভার্জেন্ট ইভলিউশন শো করছে। এখানে এই কোশ্চেনটা তো দিতেই পারে, মানুষের হাত, চিতাবাঘের অগ্রপদ, এইগুলো। আর এছাড়া আরো একটা কোশ্চেন যেটা খুব কমন আসে তোমাদের, বোগেনভিলা উদ্ভিদ আর বোগেনভিলার কাঁটা আর একটা কুমড়ো গাছের যে আকর্ষ, এই দুটো। ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। বোগেনভিলা যে গাছগুলো রয়েছে, ধরো এই গাছটা রয়েছে, তো এখানে কি তৈরি হচ্ছে, এই যে অ্যাক্সিলারি বার্ড থেকে এখানে কি তৈরি হয়েছে, কাঁটা তৈরি হয়েছে, এখানে কাঁটা তৈরি হয়েছে বোগেনভিলাতে। আর কুমড়ো গাছে কি তৈরি হয়েছে, এরও এখান থেকে ধরো পাতা সৃষ্টি হয়েছে, কিন্তু এখান থেকে কি তৈরি হয়েছে, টেন্ড্রিল মানে আকর্ষ তৈরি হয়েছে। তো অনেক সময় প্রশ্ন আসে এই দুটো কি ধরনের অঙ্গ, আমি লিখে দিই নামগুলো, তোমরা বইতে ছবিটা পেয়ে যাবে। বোগেনভিলার কাঁটা আর কুমড়ো গাছের আকর্ষ, এই দুটো কি ধরনের অর্গান, এই দুটো হচ্ছে সমসংস্থ অঙ্গ, সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান। হোমোলোগাস অর্গান, কারণ যদি দেখো কাটার কাজ কি আলাদা, ও আত্মরক্ষার সাহায্য করছে। টেন্ড্রিল কি করছে, গাছটাকে অন্য কারোর সাথে পেঁচিয়ে একে গ্রোথে বা বৃদ্ধিতে হেল্প করছে, কিন্তু এদের কাজ আলাদা, কিন্তু গঠন যদি দেখি প্রত্যেকে কিন্তু অ্যাক্সিলারি বার্ড, এই কাক্ষিক মুকুল থেকে তৈরি হয়েছে। তাহলে এদের অরিজিন সেম, উৎপত্তি সেম, কিন্তু কাজ আলাদা, তাহলে এদেরকে আমরা কি বলবো, হোমোলোগাস অর্গান বলবো। ইজি, ঠিক আছে। তো এটা চলে গেল এক ধরনের প্রমাণ, আমরা মরফোলজি দিয়ে প্রমাণ দিলাম। এবার একটু চলে আসি অ্যানাটমি দিয়ে প্রমাণ। হ্যাঁ, এখানে কি দেখছি, একক অঙ্গের পর্যবেক্ষণ। কোন অর্গানটাকে নিয়েছি দেখেই বুঝতে পারছো, হার্ট। কি কার কার হার্ট নিয়েছি আমরা, কার কার হার্ট নিয়েছি, আচ্ছা ফিশ, মাছেদের হার্ট নিয়েছি, মাছ, উভচর ফ্রগ, রেপটাইল মানে সরীসৃপদের, পাখি এবং স্তন্যপায়ী। এই আলাদা আলাদা জীবগোষ্ঠীর কি আমরা অ্যানালাইসিস করব, হৃৎপিণ্ডের গঠন অ্যানালাইসিস করব। তোমাদের বইতে 3 রকমের প্রমাণ দেওয়া আছে, একটা অ্যাওর্টিক আর্চ, একটা ব্রেন আর একটা হচ্ছে হার্ট। তো অ্যাওর্টিক আর্চ, ব্রেন থেকে খুব কোশ্চেন আসার সম্ভাবনা অতটা থাকে না, তোমাদের কিন্তু হার্ট থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, তো চলো ফিশ, মাছেদের ক্ষেত্রে যদি আমরা হৃৎপিণ্ডটা দেখি, মাছেদের হৃৎপিণ্ড কেমন হয়, দেখো দুটো প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ। তো মাছেদের ক্ষেত্রে কটা প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, দুটো প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে নিলয়। তাহলে যদি দুটো প্রকোষ্ঠ থাকে তাহলে কি হবে, এখান থেকে ধরো রক্ত প্রবেশ করলো, ঠিক আছে, রক্ত প্রবেশ করার পর দূষিত রক্ত প্রবেশ করলো, তো দূষিত রক্ত অলিন্দে আসলো, নিলয়তে আসলো, সেখান থেকে ফুলকা থেকে অক্সিজেনেটেড হয়ে আবার কোথায় আসবে, এখানেই তো আসবে, আবার তো এখানেই আসলো। তাহলে একটা একটা করে প্রকোষ্ঠ হচ্ছে এখানে, সেই একই জায়গা দিয়ে দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত যাওয়ার জন্য কি ব্লাড মিক্সড হয়ে যাচ্ছে, অক্সিজেনেটেড করা পসিবল হচ্ছে না, মানে একটা প্রবলেম রয়ে যাচ্ছে, তাই না? তো এই প্রবলেমটাকে আস্তে আস্তে আমাদের ঠিক করতে হবে, ইভলভ হতে হবে। তাহলে এই ধরনের হৃৎপিণ্ডকে কি বলা হয়, ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। এটা আমি লিখে দিই, মাছেদের যে হৃৎপিণ্ড, মাছেদের হৃৎপিণ্ডকে কি বলবো আমরা, ভেনাস হৃৎপিণ্ড, ভেনাস হৃৎপিণ্ড। যেখানে দূষিত এবং বিশুদ্ধ রক্ত মিক্সড হয়ে যায় যে ধরনের হৃৎপিণ্ড, সেই ধরনের হৃৎপিণ্ডকে আমরা বলে থাকি ভেনাস হৃৎপিণ্ড। তো দেখি এবার ফ্রগ কতটা মডিফিকেশন করার চেষ্টা করেছে। উভচরদের মধ্যে আমরা কি দেখছি, উভচরদের মধ্যে দেখলাম 3টে প্রকোষ্ঠ তৈরি হয়েছে, দুটো অলিন্দ, একটা নিলয়। এই যে এখানে একটা অলিন্দ দেখতে পাচ্ছ, এখানে একটা অলিন্দ দেখতে পাচ্ছ, ঠিক আছে, দুটো অলিন্দ দেখা যাচ্ছে, একটা বাম অলিন্দ আর একটা ডান অলিন্দ, এটা বাম এটা ডান, আর এখানে একটাই নিলয় আমরা দেখতে পাচ্ছি, তাই না?
তো এখানে কি হচ্ছে, কিছুক্ষণের জন্য হলেও কিন্তু দূষিত আর বিশুদ্ধ ব্লাডকে আমরা ডিফারেন্ট করতে পারছি, মানে আলাদা রাখতে পারছি। এখানে কি হচ্ছে, বাম দিক থেকে, সরি আগে তো দূষিত রক্ত আসবে, ডান দিকে কি হচ্ছে, দূষিত রক্ত প্রবেশ করলো। দূষিত রক্ত এখানে প্রবেশ করার পর কোথায় চলে আসলো, নিলয়তে চলে আসলো। নিলয় থেকে কি হবে, বিশুদ্ধ হওয়ার জন্য যাবে ফুসফুসে। ফুসফুস থেকে বিশুদ্ধ হয়ে ফিরে আসবে কোথা থেকে, বাম অলিন্দে। তো বাম অলিন্দে তো বিশুদ্ধ রক্ত থাকলো, কিন্তু বাম অলিন্দ যখন এই রক্তটাকে সারা বডিতে কনভার্ট করার জন্য নিলয়তে পাঠাবে, নিলয়তে তো আগে থেকেই দূষিত রক্ত বসে আছে, তাহলে এখানেও কিন্তু ব্লাড মিক্স হয়ে যাচ্ছে। প্রবলেম কিন্তু প্রপার সলভ হলো না, তাই না? কিন্তু একটু হলেও তো মডিফিকেশন হলো, কিছুক্ষণের জন্য হলেও আমরা অলিন্দের মধ্যে কিন্তু রক্তটাকে সেপারেট রাখতে পারছিলাম। তা এর পরবর্তীকালে কি হবে, এই প্রবলেমটাকে আরেকটু সলভ করার চেষ্টা করা হচ্ছে। মানে রেপটাইলস, সরীসৃপদের মধ্যে আমরা কি দেখব, সরীসৃপদের মধ্যেও দুটো অলিন্দ আমরা দেখতে পাচ্ছি। আর এদের যে নিলয়টা রয়েছে, দেখো অর্ধেকটা পার্টিশন দেওয়া। এদের নিলয়টা কি, অর্ধেকটা পার্টিশন দেওয়া। তার মানে এই পার্টিশন চলছে, আস্তে আস্তে ইভলিউশন চলছে, যাতে এই দুটো সাইডে আমরা দূষিত আর বিশুদ্ধ রক্তকে ডিফারেন্ট ভাবে, মানে আলাদাভাবে রাখতে পারি। তাহলে এদের ক্ষেত্রেও কি হচ্ছে, এখান দিয়ে দূষিত রক্ত আসছে, নিলয়ে আসার পর কি হচ্ছে, ফুসফুসে যাচ্ছে। ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত চলে আসলো বাম অলিন্দে, সেখান থেকে আবার চলে যাবে কোথায়, সারা দেহে ধমনির মাধ্যমে। তাহলে কিছুক্ষণের জন্য তো এই জায়গাটায় আর এই জায়গাটায় রক্ত আলাদা থাকলো, কিন্তু সেই ওপরে গিয়ে এখানটা কি হয়ে যাচ্ছে, মিক্সড হয়ে যাচ্ছে, তাই না? তো এই সমস্যা কমপ্লিটলি সমাধান হয়ে গেল বার্ডস আর ম্যামালসদের মধ্যে। পাখিদের মধ্যে আর স্তন্যপায়ীদের মধ্যে একই ধরনের হাড় দেখতে পাওয়া যায়, যেখানে 4টি প্রকোষ্ঠ দেখা যায়। কটা প্রকোষ্ঠ, 4টি প্রকোষ্ঠ দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? দুটো অলিন্দ, দুটো নিলয়। এখানে কি হচ্ছে, প্রপার ভাবে দেখো কোনো ব্লাড মিক্সিং হচ্ছে না, একদম এখান থেকে কি আসলো, দূষিত রক্ত আসলো। ডান দিকে দূষিত, বাম দিকে বিশুদ্ধ, এটা সবসময় মনে রাখবে, ব দিয়ে বাম, ব দিয়ে বিশুদ্ধ, ঠিক আছে? তাহলে বাম দিকে, হৃৎপিণ্ডের বাম দিকটাই মানে বাম অলিন্দ বাম নিলয়, সেখানে বিশুদ্ধ রক্ত থাকে, ডান দিকে দূষিত রক্ত আসে। তো সারা বডি থেকে ওয়েস্টেড বা ডিঅক্সিজেনেটেড যে ব্লাড, সেই দূষিত রক্ত চলে আসলো কোথায়, ডান অলিন্দে। ডান অলিন্দ কি করবে, ডান নিলয়ে পাঠাবে, ঠিক আছে? ডান নিলয় কি করবে, এই রক্তটাকে পাঠিয়ে দেবে ফুসফুসে, কারণ এ তো নিজে অক্সিজেনেটেড করতে পারে না, এ কি করে, ফুসফুসকে দিয়ে দেবে। ফুসফুসের মধ্যে প্রচুর অক্সিজেন রয়েছে, আমরা যে অক্সিজেনটা নিই সেটা কিন্তু ফুসফুসে জমা হয় অ্যালভিওলাস থাকে। তো ফুসফুস থেকে কি হচ্ছে, অক্সিজেনেটেড হয়ে কোথায় আসবে, বাম অলিন্দে আসবে। আর বাম অলিন্দ থেকে কি হচ্ছে, বাম নিলয়, সেখান থেকে সারা বডিতে আমাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ব্লাড আর কোনোভাবে মিক্স হচ্ছে না। তাহলে দেখো, যেভাবে জীবের বিবর্তন হচ্ছে, মানে আমরা একটু আগে বলছি যে মাছ আগে এসছে, জলজ উদ্ভিদ মানে জলজ প্রাণী আগে এসছে, সেখান থেকে আস্তে আস্তে উভচর সৃষ্টি হয়েছে, উভচর থেকে টেট্রাপড বা সরীসৃপ সৃষ্টি হয়েছে, সেখান থেকে তৈরি হয়েছে। আমরা আর্কিওপটেরিক্স ইয়েও দেখলাম যে সরীসৃপ থেকে পাখির উৎপত্তি হয়, হংসচঞ্চু বা প্ল্যাটিপাস দেখলাম, সরীসৃপ থেকে ম্যামালস বা স্তন্যপায়ী সৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে এই জীবগুলো থেকেই তো এই জীবগুলো সৃষ্টি হয়েছে। আর সৃষ্টি হওয়ার সময় দেখো কিছু জটিলতা নিয়ে তৈরি হচ্ছে, মানে কিছুটা ইভলভ হচ্ছে, মডিফিকেশন হচ্ছে এদের মধ্যে, এদের অঙ্গের মধ্যে মডিফিকেশন হলো, যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর আস্তে আস্তে নির্মূল হচ্ছে, তার মানে ইভলিউশন হচ্ছে, তাই না? এভাবে কিন্তু আমরা ইভলিউশনের প্রমাণ করতে পারি। আর কি প্রমাণ দেখানো বাকি আছে? আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গ, এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন তোমাদের আছে। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান, লুপ্তপ্রায় অঙ্গ। জীব যে ধরনের অঙ্গগুলোকে ব্যবহার করে না, তোমরা ল্যামার্কিজম পড়েছিল, ল্যামার্কের মতবাদ, যে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায়, আর যেগুলো আমরা ব্যবহার করি ভালোভাবে সেটা কিন্তু আরো মডিফাইড হয়। তো সেই রকমই একটা ঘটনা, যে অর্গানগুলো মানুষ বা জীব ইউজ করছে না সেগুলো আস্তে আস্তে সেগুলো আমাদের নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হচ্ছে বা ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হচ্ছে। তো এরকম মানুষের বেশ কিছু নিষ্ক্রিয় অঙ্গ কি কি, এক দেখতে পাচ্ছ এখানে নিকটেটিং পর্দা। নিকটিটেটিং পর্দা, এই নিকটিটেটিং পর্দা কি কাজে লাগে? দেখো আমাদের চোখের একদম সাইডে লাল রঙের একটা পর্দা দেখতে পাওয়া যায়, যেটা এখন কিন্তু নিষ্ক্রিয়, আগে সক্রিয় ছিল। আগে কি হতো,
এই নিকটিরেটিং পর্দার জন্য জলের মধ্যেও কিন্তু তাকানো সম্ভব ছিল। দেখো এখন কিন্তু উভচরদের রয়েছে, মাছেদের রয়েছে, কিন্তু আমাদের নেই। আমরা তো জলে থাকছি না, আমাদের জলে তাকানোর কোনো দরকার পড়ছে না, তাই জন্য আমাদের ক্ষেত্রে কিন্তু এটা নিষ্ক্রিয় হয়ে গেছে। আর কি কি রয়েছে? কান নাড়ানোর পেশি, কান দিয়ে আমরা কোনো কাজ করি না, কান নাড়াতে এখন অনেকে পারে, কিন্তু এখন অনেকে পারে কান নাড়াতে, কিন্তু দরকার পড়ে না বলে এটা আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে বা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এখন অনেকে বলবে ম্যাম আমি কান নাড়াতে পারি, ঠিক আছে, যারা যারা পারো তারা কমেন্ট করে দেবে আমি পারি, ঠিক আছে। আচ্ছা, আর কি রয়েছে? সূচালো ক্যানাইন দাঁত। ক্যানাইন দাঁত আমাদের দু সাইডে তো দুটো রয়েছে, ইনসাইজারের পাশেই ক্যানাইন দাঁত রয়েছে। তো ক্যানাইন দাঁত আগে কিন্তু আরো সূচালো ছিল, কারণ মানুষ আগে কাঁচা মাংস খেত, তাই না? কাঁচা মাংস বা শিকার করে এগুলো সরাসরি মাংস খেত, যার জন্য আমাদের ধারালো বা সূচালো দাঁত দরকার ছিল। এখন আমরা কি রান্না করে সেদ্ধ খাবার খাচ্ছি, তো আমাদের কিন্তু এটা দরকার নেই, তাই এটা কিন্তু আস্তে আস্তে আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু কুকুর, বাঘ, সিংহ এদের যদি দেখো, এরা কিন্তু এখনো কাঁচা মাংস খায়, তো এদের ক্যানাইন দাঁত কিন্তু এখনো তীক্ষ্ণ বা সূচালো রয়েছে। আর রইলো দাঁত আর একটা, তৃতীয় মোলার দাঁত। একদম সাইডে যে গজ দাঁত রয়েছে তোমাদের, একদম তৃতীয় মোলার দাঁত। প্রত্যেকের ক্ষেত্রে দেখবে তোমরা পড়ে এসছো হয়তো যে 32টা দাঁত থাকে আমাদের, গুনে দেখো নেই, কারণ লাস্টে যে আমরা দন্ত সংকেত পড়েছিলাম I2/2, PM2 সরি কি ভুলে যাচ্ছি, I2/2, C1/1, PM2/2, M3/3, মোলার তিনটে তিনটে করে পড়েছিলাম, তাই তো? কিন্তু দেখো দুটো দুটো করে রয়েছে, কারণ আমাদের আগে যে মানুষ ছিল, মানুষের বিবর্তন পড়াবো আমি নেক্সট দিন, তো আমাদের যে চোয়ালটা অনেকটা বড় ছিল, আস্তে আস্তে সেটা ছোট হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এতগুলো দাঁত গ্রো করার জায়গা থাকছে না, স্পেস পাচ্ছে না। কিন্তু এখনো কিন্তু তৈরি হয়, কি কারোর কারোর ক্ষেত্রে তৈরি হয়, কারোর কারোর ক্ষেত্রে তৈরি হয় না তৃতীয় মোলার, যেটাকে আমরা আক্কেল দাঁত বলি বা উইজডম টিথ। আক্কেল দাঁত, যার কোনো আক্কেল নেই, ঠিক আছে? আক্কেল দাঁত মানে ওর যে খুব আক্কেল আছে তা নয়। তো এই দাঁতটা আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয়, প্রয়োজন পড়ে না কোনো। তো 18 থেকে 25 বছর বয়সের মধ্যে অনেকেরই কিন্তু আক্কেল দাঁত তৈরি হয়, আর যেটা খুব ব্যথা হয়ে থাকে এটা হলে। তো এটা হলে কিন্তু ডাক্তাররা এটা তুলে ফেলার পরামর্শ দিয়ে থাকে। তো এটাই হচ্ছে তৃতীয় মোলার, যেটা এখন আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে গেছে। নেক্সট আর কি আছে? অ্যাপেন্ডিক্স আছে। অ্যাপেন্ডিক্স আমাদের যে বৃহদন্তের যে কোলন, একদম সিকাম যেখানে শুরু হচ্ছে, সেখানে খুব ক্ষুদ্র একটা অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স, যেটা আগে আমাদের ক্ষেত্রে কার্যকরী ছিল, কারণ আগে আমরা কি সেদ্ধ শ্বেতসার খেতাম না, আগে আমরা কাঁচা মাংস শিকার করে এগুলো খাওয়া হতো, তার জন্য কিন্তু পাচন ক্রিয়ায় হেল্প করতো এই অ্যাপেন্ডিক্স, সেটা কিন্তু এখন আর দরকার পড়ে না। কিন্তু এখন যদি দেখা যায় যে জন্তু জানোয়ারদের ক্ষেত্রে দেখা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপেন্ডিক্স কার্যকারী রয়েছে। কক্সিস, কক্সিস বা লেজ, যেটা মানুষের ক্ষেত্রে এখন দেখা যায় না, বিলুপ্ত হয়ে গেছে, নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। কিন্তু এখনো অনেক ক্ষেত্রে কিছু কিছু নিউজ হয়তো তোমরা দেখেছো রিলসে বা কিছুতে, যে লেজ তৈরি হয়েছে, কোনো শিশু জন্ম হয়েছে, তার লেজ তৈরি হয়েছে, হতে পারে। তো এই ধরনের ঘটনাকে কি বলা হয় বলতো? অ্যাটাভিজম। যদি দেখা যায় বহু পূর্বপুরুষের কোনো বৈশিষ্ট্য যেটা আস্তে আস্তে মানুষের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কোনোভাবে হয়তো প্রচ্ছন্ন জিন ভ্যারিয়েন্ট তার মধ্যে থেকে গেছে, তাদের পূর্বপুরুষের মধ্যে থেকে গেছে, তো কারোর মধ্যে হঠাৎ প্রকাশ পেয়ে গেল সেটা, সেই ঘটনাটাকে বলা হয় অ্যাটাভিজম। তো এটাও কিন্তু হওয়া সম্ভব। আর কি ব্যাস, এই যে অঙ্গগুলো রয়েছে এইগুলোই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। তো এখান থেকে নিষ্ক্রিয় অঙ্গের নামগুলো আসতে পারে, যে কোন নিষ্ক্রিয় অঙ্গের কি কাজ ছিল, এগুলো এমসিকিউ কোশ্চেনে আসতে পারে। নেক্সট ওয়ান হচ্ছে ভ্রূণ ঘটিত প্রমাণ। দেখো ভ্রূণ ঘটিত প্রমাণ, এখান থেকে একটা কোশ্চেন আছে, বায়োজেনেটিক থিওরি। বায়োজেনেটিক থিওরি, বায়োজেনেটিক থিওরি কে দিয়েছিলেন? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। এই নামটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, তিনি কি বলেছিলেন? অন্টোজেনি, তিনি তার রিক্যাপিচুলেশন থিওরি দিয়েছিলেন যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। তার মানে তিনি বলছেন যে এই যে এক জীব থেকে আর এক জীব সৃষ্টি হচ্ছে,
বা ভ্রূণ তৈরি হচ্ছে, তো ভ্রূণ তৈরির সময় আমরা যদি বেশ কিছু প্রাণীর ভ্রূণ নিয়ে কালচার করি, প্রত্যেকটা জীবের ভ্রূণ তৈরি হচ্ছে একদম কোথা থেকে? একটা মাত্র সিঙ্গেল সেল জাইগোট থেকে। তো আমরা একটু কালচার করি জাইগোট কিভাবে ভ্রূণে পরিণত হয়। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ একদম শুরুতে দেখো, এই শুরুতে দেখে এখানে তোমরা বলতে পারবে যে এগুলো সব আলাদা আলাদা প্রাণীর ভ্রূণ, বা কোনটা মানুষ কোনটা কচ্ছপ কোনটা মুরগি কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না। কিন্তু শেষে এসে বোঝা যাচ্ছে। কেন? কারণ এই যে ভ্রূণের পরিস্ফুটনের সময় আমরা যদি একদম প্রাথমিক পর্যায়ে দেখি, প্রাথমিক পর্যায়ে আমরা কি দেখব? একটা মাত্র সিঙ্গেল সেল, যেটাকে আমরা বলছি জাইগোট। এই জাইগোট থেকেই কিন্তু প্রত্যেকটা জীবের উৎপত্তি শুরু হচ্ছে। তার মানে ইউনিসেল থেকে তৈরি হচ্ছে। জাইগোটের কি হচ্ছে? ক্লিভেজ হচ্ছে। জাইগোটের ক্লিভেজ ডিভিশন হচ্ছে। ক্লিভেজ ডিভিশন হয়ে জাইগোট কি করছে? অনেকগুলো সেল তৈরি করছে, মানে ব্লাস্টোমিয়ার তৈরি করছে অনেক। তো এরকম 16টা সেল থাকলে আমরা তাকে কি বলবো? মরুলা বলবো। তো প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই কিন্তু মরুলা ফরমেশন হচ্ছে। মরুলা আরো বিভাজিত হয়ে কি তৈরি করছে? অনেকগুলো কোষপুঞ্জ তৈরি করছে। আমি এখানে হয়তো অত দেখাতে পাচ্ছি না, যাই হোক। তো এখানে মরুলা থেকে কি তৈরি হচ্ছে? ব্লাস্টুলা তৈরি হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রেই সেম। ব্লাস্টুলা থেকে ব্লাস্টোসিস্ট, তারপর তৈরি হচ্ছে কি? গ্যাস্ট্রুলা। তারপরে তৈরি হচ্ছে গ্যাস্ট্রুলা। তাহলে এই যে প্রাথমিক স্টেজ গ্যাস্ট্রুলা পর্যন্ত, এই পর্যন্ত তো সবার ক্ষেত্রেই সেম হচ্ছে। তাহলে কেন সেম হচ্ছে? কারণ প্রত্যেকটা জীবেরই পূর্বপুরুষ সেম, একই জায়গা থেকেই আস্তে আস্তে ইভলিউশন হয়ে কিন্তু তৈরি হয়েছে। তো প্রত্যেকের উৎপত্তি একই ভাবে হবে, এটাই তিনি বলতে চেয়েছেন তার বায়োজেনেটিক থিওরিতে। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম কি সব সেম, কিন্তু সেকেন্ড ধাপে কি দেখছি? সেকেন্ড ধাপে দেখছি গ্যাস্ট্রুলা থেকে কি তৈরি হবে? বিভিন্ন স্তর তৈরি হবে, জার্ম লেয়ার, জার্ম স্তর কি কি হয়? জার্ম স্তর হয় একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। বিভিন্ন জার্ম লেয়ার তৈরি হবে। তো সবার ক্ষেত্রে 3টে স্তর নাও তৈরি হতে পারে, তাই না? মানুষের ক্ষেত্রে 3টে স্তর তৈরি হয়, পাখিদের ক্ষেত্রে তৈরি হয়, কারো কারো ক্ষেত্রে যে সিলম দেহ গহ্বর সৃষ্টি হবে, এরকম জার্ম লেয়ার তৈরি হবে। এইখান থেকে তারপরে ধীরে ধীরে যখন অঙ্গের বিকাশ হবে, তখন কিন্তু আমরা দেখে বলতে পারবো না এটা কিসের ভ্রূণ, তাই না? তাহলে ভ্রূণ সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কিন্তু প্রমাণ করে দেয় প্রত্যেকের উৎপত্তি একইভাবে হচ্ছে। তার মানে প্রত্যেকের ইভলিউশন হয়েছে, কিন্তু শুরুটা কিন্তু সেই একইভাবে রয়ে গেছে। তো এটাই হচ্ছে ভ্রূণ ঘটিত প্রমাণ। আর লাস্ট ওয়ান হচ্ছে অণুঘটিত প্রমাণ। অণু মানে বায়োমলিকিউলস, জৈব অণু। আমাদের কোষের মধ্যে কি রয়েছে? প্রচুর বায়োমলিকিউলস রয়েছে, কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাটস, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, এগুলো যে রয়েছে। তো দেখো আরো কি রয়েছে? হরমোনস, এনজাইম, এগুলো রয়েছে কিন্তু। তো প্রত্যেকটা জীবের ক্ষেত্রে যদি আমরা এগুলো নিয়ে কালচার করি, তো দেখা যাবে যেমন ধরো ডিএনএ থেকে ডিএনএ তৈরি, আমাদের মধ্যেও যেমন সেম, অন্য জীবের মধ্যেও সেম, একটা উদ্ভিদের মধ্যেও যদি দেখি রেপ্লিকেশন কিভাবে হচ্ছে, সেম প্রসিডিওর হচ্ছে, তাই না? সেম ভাবে হবে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা একই। তারপরে ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ তৈরি হয়। তো প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই সেমটাই হবে, আরএনএ তৈরি হবে। আরএনএ কিভাবে, এমআরএনএ কিভাবে প্রোটিন ফরমেশন করছে, মানে ট্রান্সলেশন, এই সমস্ত জিনিসগুলো। তার মানে আমি বলতে পারি যে সেন্ট্রাল ডগমা রয়েছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু সেম ভাবে হচ্ছে। তার মানে প্রত্যেকটা জীব উৎপত্তি একই জায়গা থেকে হয়েছে, ইভলিউশন হয়ে হয়েছে। তারপরে যদি দেখি বেশ কিছু প্রোটিন নামক, সাইটোক্রোম নামক প্রোটিন, প্রত্যেকের ক্ষেত্রে এই প্রোটিনটা এনার্জি ফরমেশনে কাজে লাগে।
তারপর যদি বলি হরমোনের উৎপত্তি, বেশ কিছু হরমোনস রয়েছে যেগুলো, যেমন ইনসুলিন হরমোন। তোমরা খুব ভালো করে জানো ইনসুলিন হরমোনের কাজ কি। ইনসুলিন হরমোন আমাদের কি রক্তে শর্করার উপস্থিতি, মানে শর্করার যে পরিমাণ সেটা কিন্তু মেনটেন করে, যেটা ইনসুলিনের অভাবে আমাদের কি হয়, ডায়াবেটিস বা মধুমেহ যেটা হয়ে থাকে। তো এটাও কিন্তু প্রত্যেকটা জীবের ক্ষেত্রে সেম ভাবে ইনসুলিন ফরমেশন হচ্ছে। আমাদের যেমন অগ্নাশয় থেকে ইনসুলিন ফরমেশন হচ্ছে, অন্য জীবেরও তাই হচ্ছে। তো আমরা যে ডায়াবেটিস হলে যে ইনসুলিন নিচ্ছি, সেটা কিন্তু আমরা অন্য জীব থেকে ইনসুলিনটা তৈরি করে সেখান থেকে নিতে পারছি। তার মানে সেম হরমোনই কিন্তু অন্য জীবের মধ্যেও সৃষ্টি হচ্ছে, আমাদের মধ্যেও সৃষ্টি হচ্ছে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এগুলো থেকেই প্রমাণ হচ্ছে যে না, প্রত্যেকটা জীবই কিন্তু একই জায়গা থেকে এসেছে, আস্তে আস্তে ইভলিউশন হয়েছে, কিন্তু প্রত্যেকের মধ্যেই কাজ অনেক কিছু সেম। যেমন আমরা যদি জিনও দেখি, চ্যাপ্টা কৃমির সাথে যদি, কৃমি তো কত কাল আগে এসেছে, তাই না, খোলকযুক্ত আদ্য প্রাণী, আমরা একদম প্রোটোজোয়িক সেই টাইমে দেখলাম জিওলজিক্যাল টাইম স্কেলে। তো সেই তাদের মধ্যে তাদের জিনের সাথে যদি আমাদের জিনের ম্যাচ করানো হয়, প্রায় 25% ম্যাচ কিন্তু দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে এই অনুগঠিত প্রমাণ বা বায়োমলিকিউলস থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটা জীবের কিন্তু পূর্বপুরুষ সেম, আর সেখান থেকে আস্তে আস্তে ইভলিউশন হয়ে কিন্তু সরল থেকে জটিল জীব সৃষ্টি হয়েছে। আমাদের ডিএনএ অনেকটাই জটিল, সেখান থেকে সরল জীবের ক্ষেত্রে ডিএনএটা একটু সরল প্রকৃতির হবে, বাস, আর কিছুই নাই। ঠিক আছে, তো এই গেল আমাদের সব জৈব অভিব্যক্তির প্রমাণ। এবার আমরা দেখে নেব, দেখো ডারউইনের প্রাকৃতিক নির্বাচন। এখানে দেখতে পাচ্ছ তোমরা চার্লস ডারউইনের ছবি। তো বিজ্ঞানী চার্লস ডারউইন কি বলেছিলেন, তার ন্যাচারাল সিলেকশন থিওরি তিনি দিয়েছিলেন। ন্যাচারাল সিলেকশন বলতে কি বোঝায়, আচ্ছা তিনি কোন বইতে দিয়েছিলেন, বইটার নাম কিন্তু বেশ ইম্পর্টেন্ট, অন দ্য অরিজিন অফ স্পিসিস, on the origin of species by means of natural selection. Natural selection এটা হচ্ছে ডারউইনের লেখা বই, আর এই বইতেই কিন্তু তিনি প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন। তোমরা ক্লাস 10-এ নিশ্চয়ই ল্যামার্কবাদ সম্পর্কে পড়েছো, যে ল্যামার্কবাদে কি বলা হয়েছিল, সেই জিরাফের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র, মানে তিনি বলেছিলেন যে যে অঙ্গগুলোকে আমরা বেশি পরিমাণে ব্যবহার করব, সেগুলো আস্তে আস্তে কি হবে, মডিফাই হবে, তাই না, আর যেগুলো আমরা ব্যবহার করব না, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত বা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হবে। তো এইটা সেই জিরাফের এক্সাম্পল তিনি দিয়েছিলেন, যে ছোট গলা বিশিষ্ট জিরাফ যারা, তারা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তারা গাছের উঁচু গাছের পাতা খাওয়ার জন্য তারা যে গলাটাকে স্ট্রেচ করতে করতে আস্তে আস্তে কি হচ্ছে, তাদের গলা আস্তে আস্তে লম্বা হচ্ছে, এইটা ইভলিউশন হয়েছে। তো এটার কথা আরেকটা তিনি বলেছিলেন যে এইভাবে যে পরিবর্তনগুলো ঘটছে, এই পরিবর্তনগুলো আস্তে আস্তে জন্ম জন্মান্তরে কিন্তু এই পরিবর্তনগুলো হতে থাকবে। তো এই মতবাদটা যদিও গৃহীত হয়নি, কারণ যদি আমাদের বডি সেল বা সোম্যাটিক সেলে কোনো চেঞ্জেস আসে, সেই চেঞ্জটা কিন্তু আমাদের অপত্যের মধ্যে কিন্তু সঞ্চারিত হয় না। যদি পরিবর্তন হতে হয় তাহলে আমাদের জিনে কিন্তু পরিবর্তন হতে হবে, তবে গিয়ে কিন্তু সেই পরিবর্তনটা নেক্সট অর্গানিজমের মধ্যে দেখা যাবে। ঠিক আছে, তো ডারউইন তার প্রাকৃতিক নির্বাচনে কি কি বলেছিলেন, দেখো 5টা জিনিস। 1, অত্যাধিক জনন হার। আচ্ছা, অত্যাধিক জনন হার বলতে কি, মানে প্রাকৃতিক নির্বাচন মানে প্রকৃতিতে কিভাবে জীব নির্বাচিত হয়ে টিকে থাকবে আর কারা বিলুপ্ত হবে, সেটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনে তিনি বলেছেন। আর প্রকৃতিতে টিকে থাকতে গেলে প্রকৃতি আমাদের কিভাবে সিলেক্ট করে সেটাই কিন্তু আমরা দেখবো। দেখো সিলেকশন 2 রকমের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, আর একটা হচ্ছে একটা ন্যাচারাল সিলেকশন, একটা আর্টিফিশিয়াল সিলেকশন। আর্টিফিশিয়াল সিলেকশন যদি আমি বলি, ধরো একজন কৃষক চাষ করছে, সে চাষ করছে, সেখানে দেখা যাচ্ছে তিনি ফুলকপি চাষ করছে বা কোনো একটা শস্য চাষ করছে, তো তিনি ইচ্ছা মতন যে কোনো ভ্যারাইটির গ্রোথ বেশি করাতে পারেন, তার যেটা দরকার সেটার গ্রোথ তিনি বেশি করালেন। তাহলে এটা কিন্তু প্রাকৃতিক নির্বাচন হলো না, এটা আমরা যেটা চাইলাম সেটা হলো। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যেটাকে গ্রো করাতে চাইছি সেটাকে গ্রো করাচ্ছি, তো এটা হয়ে গেল আর্টিফিশিয়াল সিলেকশন। তো ডারউইন ভাবলেন
যদি আমরা প্ল্যান্টের ক্ষেত্রে এরকম করতে পারি, তাহলে আমাদেরকেও নিয়েও প্রকৃতি এরকম করতে পারে, তাই না? প্রকৃতিও আমাদেরকে নির্বাচিত করছে, কিভাবে নির্বাচিত করছে, কিসের ওপর ভিত্তি করে নির্বাচিত করছে, সেটা আমরা দেখে নিই। তো এক হচ্ছে অত্যাধিক জনন হার। দেখো, যদি আমি দুটো এক্সাম্পল দিই, এক হাতির ক্ষেত্রে আর একটা হচ্ছে খরগোশের ক্ষেত্রে। তো একটা হাতি 100 বছর বাঁচে, আর তার জীবনকালে 30 বছর থেকে 90 বছর পর্যন্ত তার মানে রিপ্রোডাক্টিভ ফেজ চলছে। এর মধ্যে সে হাইস্ট ম্যাক্সিমাম 6টা শাবকের জন্ম দিতে পারে। কিন্তু সেই যদি খরগোশের কথা বলি, 1 বছরে সে 24 থেকে 25টা শাবকের জন্ম দিতে পারে। তাহলে জনন হার কার বেশি? জনন হার বেশি খরগোশের। তাহলে কি এটা যার জনন হার বেশি সে প্রকৃতিতে বেশি পরিমাণে নির্বাচিত? এমনটা নয়, আরো বেশ কয়েকটা টার্ম আছে যেগুলো দিয়ে কিন্তু প্রাকৃতিক নির্বাচন আমরা সিলেক্ট করব। দেখো, অত্যাধিক জনন হার হলেই তো চলবে না। কেউ তার হাইয়েস্ট যে ক্ষমতা, জনন ক্ষমতা, ততক্ষণ পর্যন্ত কেউ রিপ্রোডাকশন করে না, তাই না? একটা মানুষের ক্ষেত্রে যদি আমাদের ক্ষেত্রেও দেখি, একটা মানুষ কি তার জীবনকালে যতগুলো সন্তান নিতে পারবে ততগুলো কি নেয়? কখনোই নেয় না। সে দেখবে তার আর্থিক অবস্থা কেমন, আমি কতগুলো সন্তানকে মানুষ করতে পারবো, সবকিছু একটা লিমিটেশন আছে, তাই না? তার মানে পপুলেশনেও ইচ্ছা মতন জনন করা যায় না। জনন হার থাকলেও সেটা কিন্তু খাদ্য, বাসস্থান, এই সবের ক্ষেত্রে এগুলো কিন্তু লিমিটেড, তাই না? তাহলে লিমিটেড হওয়ার জন্য কি হচ্ছে? অত্যাধিক জনন হার হলেই চলবে না। কি হচ্ছে? খাদ্য, বাসস্থান, এগুলো একটা কি লিমিটেড রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে এগুলো যদি লিমিটেড থাকে, যে পপুলেশন তৈরি হলো তাদের কি করতে হবে? কম্পিটিশন করতে হবে। তার মানে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে। এই প্রকৃতিতে মানে জনন হার যদি বেশি হয়, পপুলেশন যদি বেড়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে? সংগ্রাম করতে হবে। দেখবে, বেঁচে থাকার জন্য সংগ্রাম, তাই না? ধরো তোমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, লাইক নিট, জেই, জেনপাস, কম্পিটিটিভ এক্সাম, বোর্ডস এক্সামের পরে তোমাদের কম্পিটিটিভ এক্সাম আসে। তো কম্পিটিটিভ কেন বলা হয়েছে? সেখানে কম্পিটিশন আছে, সংগ্রাম আছে। কেন সংগ্রাম আছে? সিটস লিমিটেড। সিটস লিমিটেড, তোমাদের সবাইকে পড়ানো সম্ভব না, তাই তোমরা কম্পিটিশন করে তোমরা আগে যোগ্য হও, যে যোগ্য তাকে সিটসটা দেওয়া হবে। ঠিক তেমনই পরিবেশে বেঁচে থাকার জন্য, পরিবেশে যেটুকু খাদ্য বাসস্থান রয়েছে সেটুকুকে নিজে নেওয়ার জন্য তাকে কিন্তু কি করতে হবে? সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম কত রকমের হতে পারে? এটা বেঁচে থাকার জন্য সংগ্রাম বা অস্তিত্বের সংগ্রামও বলতে পারো। সংগ্রাম 3 রকমের হয়। একটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, মানে একই প্রজাতির মধ্যে যখন সংগ্রাম চলে কোন একটা জিনিস নিয়ে, তখন সেটাকে বলছি আমরা অন্তঃপ্রজাতি সংগ্রাম। আন্তঃপ্রজাতি সংগ্রাম, দুটো ভিন্ন প্রজাতির মধ্যে যখন কোনো কিছু নিয়ে সংগ্রাম হচ্ছে সেটাকে বলছি আন্তঃপ্রজাতি সংগ্রাম। আর একটা হচ্ছে পরিবেশীয় সংগ্রাম, তাই না? পরিবেশের বিভিন্ন বিপর্যয়, ঝড় ঝামেলা, এখান থেকে বাঁচার জন্য আমরা যে সংগ্রাম করে থাকি। তাহলে অন্তঃপ্রজাতি, ধর একটা হরিণের মাংস পড়ে আছে, বেশ কয়েকটা বাঘ রয়েছে, তো বাঘগুলো কি করবে? সবাই মিলে ভাগাভাগি করে খাবে না, অত ভালো নয় ওরা। ওরা কি করবে? নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করবে, যে জিতবে সে খেয়ে বেঁচে থাকবে জিনিসটা। তেমনই আন্তঃপ্রজাতি, আগেকার দিনে আদিম মানুষ তারা বেঁচে রয়েছে, আজও মানুষ বেঁচে রয়েছে কিভাবে? কারণ তারা মস্তিষ্কের, বুদ্ধির যে পরীক্ষা সেটা দিয়েছিলেন। তারা কি করেছিল? বিভিন্ন জন্তু জানোয়ার তাদের সাথে কিন্তু হাতিয়ার তৈরি করে তাদের সাথে লড়াই করেছে। তো এটা কি আন্তঃপ্রজাতি, দুটো ভিন্ন প্রজাতির মধ্যে যখন সংগ্রাম হচ্ছে সেটাকে আন্তঃপ্রজাতি বলছি। আর রইলো পরিবেশীয় সংগ্রাম, যেটা বললাম পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য যে সংগ্রাম তারা করেছে। তাহলে বেঁচে থাকার জন্য সংগ্রাম তো করলাম, শুধু সংগ্রাম করলেই চলবে না। ওই যে বললাম, দেখো, যদি শুধু সংগ্রাম করে যেতাম, ম্যাম আমি সারাদিন পড়ি, তাও আমি নিটে ভালো রেজাল্ট করতে পারলাম না। একটা মানুষ বলছে আমি খুব শক্তি, আমার খুব শক্তি, কিন্তু আমি সিংহটার সাথে লড়াই করলাম কিন্তু পারলাম না। তার মানে শুধু সংগ্রাম করলেই চলবে না, আমাদের মধ্যে ভ্যারিয়েশন আনতে হবে, কিছু তো একটা মাথা খাটাতে হবে। মানে কি আনতে হবে? প্রকরণ আনতে হবে। প্রকরণ মিন্স, এই যে তোমাকে নিটে সিলেক্ট হতে গেলে কি করতে হবে? নিজের পড়ার স্টাইলটা চেঞ্জ করো। যেমন ভাবে বোর্ডসে পড়তে তেমন ভাবে পড়লে চলবে না, নিজেদের স্টাইলটা চেঞ্জ করো। স্টাইল চেঞ্জ করলে আস্তে আস্তে কি হয়ে যাবে? তুমি কিন্তু
আপডেট করতে হবে, নিজেকে মডিফাই করতে হবে, তবে গিয়ে না তুমি ওই সিটের জন্য অ্যাপ্লিকেবল হবে, তাই না? তাহলে প্রকরণ আনতে হবে। মানুষ টিকে থাকতে পারতো না কখনোই বাঘ সিংহের সাথে লড়াই করে, কিন্তু সে বুদ্ধি খাটিয়েছে, সে হাতিয়ার তৈরি করেছে, তাই কিন্তু টিকে থাকতে পেরেছে, তাই না? তাই শুধু সংগ্রাম করলেই চলবে না, প্রকরণ বা ভ্যারিয়েশন আনতে হবে, তবে গিয়ে কি হবে, সে যোগ্য হবে, যোগ্যতমের উদ্বর্তন, তাই না? যারা যোগ্য তারা টিকে থাকলো, যারা নিজেদের পড়ার স্টাইল চেঞ্জ করলো, পড়ার যে স্ট্র্যাটেজি চেঞ্জ করে ভালো রেজাল্ট করলো, মানে স্মার্ট ওয়ার্ক করলো, নট হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক করে তারা কিন্তু যোগ্য ভাবে নির্বাচিত হলো। দ্যাট ইজ ন্যাচারাল সিলেকশন। তো প্রকৃতিও কিন্তু আমাদের এভাবেই সিলেক্ট করে, আর এই জন্যই কিন্তু আমরা টিকে থাকি। তবে এই যে ডারউইন প্রকৃতিতে টিকে থাকার এই যে ইয়েগুলো দিয়েছিলেন, প্রাকৃতিক নির্বাচন বলেছিলেন, তো এখানে তিনি এটা বললেন না যে প্রকরণটা হবে কিভাবে। আমি তোমাকে বলছি শুধু কম্পিটিশন করলেই চলবে না, তোমাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, বাট আমি বললাম না তুমি কিভাবে কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, সেটা কিন্তু ডারউইন বলেন, ঠিক আছে? তাহলে এই প্রকরণ আমরা জানি এখন মিউটেশন, পরিব্যক্তি, জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, বিভিন্ন রিকম্বিনেশন এগুলো হবে, তো এগুলো কিন্তু ডারউইন ব্যাখ্যা করেনি, এগুলোই হচ্ছে ডারউইন তত্ত্বের সীমাবদ্ধতা, ঠিক আছে? এখানে তোমরা এই যে ডারউইন তত্ত্বের সীমাবদ্ধতা বেশ কিছু বইতে তোমরা দেখতেই পাবে যে এইগুলো সম্পর্কে কিন্তু তিনি কোনো ব্যাখ্যা দেয়নি, বা কোনো প্রজাতি হঠাৎ বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেন বিলুপ্ত হচ্ছে? বুঝলাম প্রাকৃতিক ভাবে নির্বাচিত হয়নি, শুধু প্রাকৃতিক নির্বাচনের উপর ছেড়ে দিলেই চলবে না, এমন অনেক কিছু হতে পারে। তো সেইগুলো কিসের মধ্যে আলোচনা করা হয়েছে? সেগুলো আলোচনা করা হয়েছে মডার্ন সিনথেটিক থিওরি, যেটাকে আমরা বলে থাকি নয়া ডারউইনবাদ। আর এই নয়া ডারউইনবাদ বা মডার্ন সিনথেটিক থিওরি বিজ্ঞানী হেকেল, ওয়াইসম্যান এরা সবাই মিলে দিয়েছিলেন এই নয়া ডারউইনবাদ। আর এখানে কিন্তু আমরা কি কি আলোচনা করব? মিউটেশন, রিকম্বিনেশন, প্রাকৃতিক নির্বাচন, জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা আলোচনা করব, বাট আজকে না, আবার নেক্সট ভিডিওতে। তার মানে আমরা আজকে ইভলিউশন পড়লাম, ইভলিউশন কিভাবে হবে, মানে মেকানিজম অফ ইভলিউশন, অভিব্যক্তির কৌশল, সেটা আমরা পড়ব নেক্সট দিন। তো আজকে যে পর্যন্ত বলেছি আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এখানে বেশ কিছু স্লাইড রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের যে শব্দাস্ত্র কোর্সটা রয়েছে তোমরা এগুলো পারচেস করতে পারো, খুব ভালোভাবে তোমাদের জন্য চলছে, বাংলা ইংলিশের জন্য, ঠিক আছে? তো চলো আজকে তোমাদের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। তোমরা ক্লাসটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। তো চলো, থ্যাংক ইউ।